ক্লাস 6-এ পড়ার সময় প্রথম প্রেমপত্র পেয়েছিলাম। চিঠিটা যে দিয়েছিল সেও আমারই স্কুলে পড়তো, তবে সে ছিল এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি ছিল আমার বাড়ির ঠিক সামনে রাস্তার ওপরে। আমার রুমের বেলকনিতে দাঁড়ালে তার বাড়ি স্পষ্ট দেখা যায়। নাম তার উচ্ছ্বাস। ফর্সা গায়ের রং, চুলের রং কিছুটা বাদামি। বয়স অনুযায়ী হাইটের দিকেও ঠিক ছিল। চোখে হালকা বেগুনি ফ্রেমের চশমা পরতো। তাকে দেখে কিছুটা বিদেশি বিদেশি ভাব আসতো। আমার সাথে তেমন কথাবার্তা বলতো না, তবে স্কুলে যাওয়া আসার পথে প্রায় আমরা সামনাসামনি পড়তাম। কিন্তু উচ্ছ্বাস মাথা নিচু করে চুপচাপ পাশ কাটিয়ে চলে যেত। আবার আমি যখন বেলকনিতে আসতাম তখন প্রতিদিন একবার হলেও সামনাসামনি একে অপরের নজরে পড়তাম আমরা। কিন্তু সে আমাকে দেখার সাথে সাথে রুমে ঢুকে যেত। একদিন স্কুল থেকে বাড়ি ফিরে আসছিলাম, এমন সময় হঠাৎ কোথা থেকে উচ্ছ্বাস সামনে এসে পড়ে। আর সেদিন প্রথমবার সে আমার সাথে কথা বলেছিল। সেদিন উচ্ছ্বাস আমার সামনে এসে বলল, কেমন আছো শাখা? আমি স্বাভাবিকভাবে উত্তর দিলাম, আমি ভালো আছি ভাইয়া। তারপর উচ্ছ্বাস আমার দিকে একটা ছোট গাছের চারা এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি মনে করেছিলাম উচ্ছ্বাস হয়তো কোনো বৃক্ষরোপণ অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, তাই আমাকে এই চারাটা দিচ্ছে। আমি হাসি মুখে চারাটা হাতে নিলাম, কিন্তু চারাটা কিসের এটা আমি চিনতে পারলাম না। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কিসের চারা? এটা কৃষ্ণচূড়া ফুলের চারা, আমার প্রিয় ফুল। আমি আওড়ালাম, প্রিয় ফুল? হ্যাঁ, আমার প্রিয় ফুল কৃষ্ণচূড়া। চারাটা আমি দেখতে লাগলাম। তারপর হঠাৎ উচ্ছ্বাস আমার দিকে একটা আকাশি রঙের খাম এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য শাখা। আমি এটা দেখে বোকা বনে গেলাম। কিছু না বলে বোকার মতো দাঁড়িয়েছিলাম। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উচ্ছ্বাস আমার ডান হাতটা নিজে থেকে টেনে নিয়ে তার মধ্যে চিঠিটা দিয়ে তাড়াতাড়ি বাড়িতে ঢুকে গেল। সেদিন তার স্পর্শে আমার ভিতরটা কেমন যেন বেশ অদ্ভুতভাবে কেঁপে উঠেছিল। আমি কিছুক্ষণ সেখানে ঠাই দাঁড়িয়েছিলাম, কারণ আমি তখনও বুঝতে পারিনি কিছুক্ষণ আগে যা ঘটলো সেটা কি ছিল। কিছু কিছু কাহিনী শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। আমাদের কাহিনীটা হয়তো ঠিক এমনই ছিল। তাই তো সেদিন ঠিক সেই সময় আমার বাবাও সেখানে উপস্থিত ছিল। উনি দুপুরে খাবার খেতে এসেছিল, আর উচ্ছ্বাস আমাকে চিঠি দিতে উনি দেখে ফেলে। আমার বাবা সেদিন উচ্ছ্বাস যাওয়ার পরপর আমার কাছে এসে চিঠিটা আমার কাছ থেকে নিয়ে নেয়। তারপর বাবা আমাকে বাসায় চলে যেতে বলে। আমি ভয়ে বাবাকে কিছু বলতে পারিনি, তাই চুপচাপ বাবার কথা মতো বাসায় চলে আসি। আমার খুব ভয় হতে থাকে এটা ভেবে ওই চিঠিতে কি লেখা ছিল। যদি ওই চিঠিতে আমি যা ভাবছি এমন কিছু থাকে তাহলে বাবা খুব রেগে যাবেন, আর এটা উচ্ছ্বাসের জন্য মোটেও ভালো হবে না। অস্থির হয়ে বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় আধা ঘন্টা পর বাবা বাসায় এলো, আর এসে সোজা আমাকে ডাকলো। আমি ভয়ে ভয়ে বাবার কাছে গেলে বাবা আমাকে বেশ গম্ভীর মুখে বলল, তোমাকে যাতে আর ওই ছেলেটার সাথে কথা বলতে না দেখি, তাহলে কিন্তু ভালো হবে না। বাবার এই কথা শুনে আমি বুঝতে পারলাম আমি যে বিষয়টা ভয় করেছিলাম সেটাই হয়েছে। উচ্ছ্বাস আমাকে পছন্দ করে, আর এই কথাটাও চিঠিতে লিখেছিল। আমার খুব চিন্তা হতে লাগলো বাবা উচ্ছ্বাসকে কি বলেছে এই ভেবে। সেদিন উচ্ছ্বাস একবারের জন্য বেলকনিতে আসেনি, এমনকি 3 দিন ধরে স্কুলেও যায়নি সে। আমার দিনগুলো কাটছিল মন খারাপ নিয়ে। 3 দিন পরে স্কুলে যাচ্ছিলাম, এমন সময় উচ্ছ্বাস কোথা থেকে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তাকে দেখে বেশ চমকে গেলাম। মুখটা শুকিয়ে আছে, চোখে মুখে ছেয়ে আছে বিষণ্ণতা। আমি অস্ফুট স্বরে বললাম, ভাইয়া আপনি ঠিক আছেন? সে বিষণ্ণ জড়িত কণ্ঠে বলল, আমার সাথে কেন এমন করলে শাখা? তুমি আমাকে পছন্দ করো না, এটা তুমি আমাকে একবার বলে দিতে। আমি সত্যি কখনো আর তোমার সামনে আসতাম না। এইভাবে তোমার বাবাকে দিয়ে আমাকে অপমান না করলেও পারতে। সেদিন তার চোখের কোণে মুক্তার মতো ঝিলিক মেরেছিল এক ফোঁটা অশ্রু, যা দেখে আমার ভেতর তুফান বয়েছিল। আমি চুপচাপ মাথা নিচু করে রইলাম, মুখ তোলার সাহস পেলাম না। সে আরো বলল আমাকে, আমরা এই শহর ছেড়ে চলে যাচ্ছি শাখা। ভেবেছিলাম যাওয়ার আগে আমি তোমাকে বলে যাব আমি তোমাকে পছন্দ করি, আর কৃষ্ণচূড়া গাছটা তোমাকে দিয়েছি যাতে তোমার সব সময় মনে থাকে যে কেউ একজন তোমাকে খুব করে যায়, আর সে একদিন তোমার জন্য ফিরে আসবে। সেদিন গাছটা জুড়ে কৃষ্ণচূড়া ফুল ফুটে থাকবে, আর আমাদের এক হওয়ার কথা এই পৃথিবীকে জানাবো। কিন্তু তুমি আমার অনুভূতির অপমান করেছ। আমাকে এভাবে কষ্ট না দিলেও পারতে। উচ্ছ্বাস এই বলে চলে গেল, আর আমি নীরবে চোখের জল ফেলে তার যাওয়ার পানে তাকিয়েছিলাম। সেদিন উচ্ছ্বাসকে আমার অনেক কথা বলার ছিল, কিন্তু কিছুই বলা হয়নি। হয়তো এটাই শেষ দেখা ছিল আমাদের, কিন্তু আমি কিছু বলে উঠতে পারিনি। দিন আসে দিন যায়, এইভাবে দিন আসা যাওয়ার খেলায় জীবনে 10টা বছর কেটে গেছে। এই 10 বছরের ঋতুচক্রে আবর্তনে বসন্ত এসেছে 10 বার, কিন্তু আমার জীবনের এই 10 বছরে আমি একবারও সে বসন্তের স্বাদ গ্রহণ করতে পারিনি। কারণ আমার জীবনের বসন্ত যে সেই 10 বছর আগে আমার ওপর অভিমান করে এই শহর ছেড়ে অন্য এক শহরে পাড়ি জমায়।
উচ্ছ্বাস আমার জীবনের বসন্ত, তা আমি এই 10 বছরে ক্ষণে ক্ষণে টের পেয়েছি। সেদিন উচ্ছ্বাসের চোখে পানি দেখে আমার ওর জন্য খুব খারাপ লেগেছিল, কিন্তু এরপর এই খারাপ লাগাটা দিন দিন আরো বেশি গভীর হতে থাকে। এইভাবে ওর জন্য খারাপ লাগা আর ওর প্রতি মায়া জন্মানো থেকে আমার মনে উচ্ছ্বাসের জন্য ভালোবাসা নামক চারাটার জন্ম দিয়েছে, যা এই 10 বছরের ডালপালা গজিয়ে তা যেবো একটা বৃক্ষ হয়ে আমার পুরো মন দখল করে রয়েছে, ঠিক সেই কৃষ্ণচূড়া গাছটির মতো যেটা উচ্ছ্বাস আমাকে দিয়েছিল। উচ্ছ্বাসের দেয়া সেই কৃষ্ণচূড়া চারাটা অনেক বড় হয়েছে। আমাদের বাড়ির বাগানের দেয়াল থেকে একটু দূরে করে আমি গাছটা লাগিয়েছিলাম। গাছটা বড় হয়ে তার ডালপালাগুলো কিছুটা দেয়ালের বাইরে রাস্তায় গিয়ে পড়েছে। গাছটিতে এখন কৃষ্ণচূড়া ফুল ফোটে। বসন্তকালে পুরো গাছটি কৃষ্ণচূড়া ফুলে লাল হয়ে থাকে। বসন্তে যখন গাছটি কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে যায়, তখন আমার মন আরো বেশি উচ্ছ্বাসের জন্য কাঁদে, কারণ সে আমাকে বলেছিল কোনো এক বসন্ত আবার ফিরে আসবে, তখন সেই কৃষ্ণচূড়া গাছটি ফুলে ছেয়ে থাকবে। কিন্তু সে আসেনি। এই 10 বছরে উচ্ছ্বাসের পরিবার আর আমাদের শহরে আসেনি। তাদের বাড়িটা সেই 10 বছর ধরে খালি পড়ে আছে। রোজ বেলকুনিতে এসে দাঁড়াই, কিন্তু ওই পারের বেলকুনিতে সে প্রিয় মুখটা আমি আর দেখি না। হয়তো উচ্ছ্বাস আর আসবে না এই শহরে, কিন্তু আমার মন যে মানতে চায় না। রোজ সেই কৃষ্ণচূড়া গাছটার সাথে কথা বলি, মাঝে মাঝে গাছটা জড়িয়ে ধরে কান্না করে মন হালকা করি। যে কথাগুলো উচ্ছ্বাসকে বলতে যাই সেই কথাগুলো সেই কৃষ্ণচূড়াকে বলি। আমি শুধু এটাই চাই, উচ্ছ্বাস একটিবারের জন্য হলেও ফিরে আসুক। আমি জানতে চাই সে কি এখনো ভালোবাসে। আমি ওকে বলতে চাই সেদিন আমি বাবাকে কিছু বলিনি, আমার কোনো দোষ ছিল না। আমি ওকে কষ্ট দিতে চাইনি। আমার অনুভূতিগুলো সাক্ষী হয়ে আছে ওর দেয়া সেই কৃষ্ণচূড়া গাছটি, যা আমি ওকে দেখাতে চাই। যেখানে আমার দিন এই চাওয়াতে কাটে, সেখানে আমার বাবা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমার জন্য নাকি খুব ভালো একটা সম্বন্ধ এসেছে, ছেলে উচ্চ শিক্ষিত আর প্রতিষ্ঠিত। বাবা চায় আমি এই ছেলেটার সাথে দেখা করি, কিন্তু আমি যে উচ্ছ্বাসকে ভালোবাসি, আমি চাই না এই বিয়ে করতে। তাই বাবা যাতে আমাকে এই ছেলের সাথে দেখা করার জন্য জোর করতে না পারে, তাই আমি বেড়াতে যাওয়ার নাম করে এই মামা বাড়িতে এসে বসে আছি। কিন্তু বাবা মনে হয় এত সহজে ছেলেটাকে যেতে দিতে চায় না, তাই তো আমাকে নিতে চলে এসেছে। এই বলে শাখা থামলো। এতক্ষণ ধরে মন দিয়ে শাখার মামাতো বোন বিথি তার অতিথির এই কাহিনী শুনছিল। এবার বিথি বিষণ্ণ কণ্ঠে বলল, আচ্ছা, তুমি কি এই 10 বছরেও একবারও উচ্ছ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করোনি? শাখা হতাশ হয়ে বলল, ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি কখনো ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। আমার কেমন যেন খুব সংকোচ লাগে। আমার মনে হয় তোমার উচ্ছ্বাসের সাথে যোগাযোগ করা উচিত। একবার ওর সাথে কথা বলে দেখো, যা হওয়ার তা না হয় পরে দেখা যাবে। শাখা বিথির দিকে তাকিয়ে আশাহত হয়ে বলল, ও কি আমার সাথে যোগাযোগ করতে চাইবে? তুমি একবার চেষ্টা করে দেখতে পারো। ওর ভুল ভাঙানোর চেষ্টা করো, পরেরটা না হয় পরে দেখা যাবে। পরিস্থিতি বুঝে স্টেপ নিবে। এভাবে বসে না থেকে চেষ্টা করো উচ্ছ্বাসের সাথে যোগাযোগ করার। বিথির কথা শাখার কাছে সঠিক মনে হচ্ছে। সে মনে মনে ভাবলো, এইভাবে বসে না থেকে আমার উচ্ছ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করা উচিত। এইবার না হয় আমি আগে একটা স্টেপ নেব, দেখবো উচ্ছ্বাসকে ফিরে পাওয়া যেতে পারে কিনা। কিন্তু তার আগে আমার জন্য সম্বন্ধ আসা ছেলেটার সাথে দেখা করে আমি যে বিয়ে করতে চাই না তা ওকে বলতে হবে। তাই আমার বাবার সাথে ফিরে যাওয়া উচিত। যেই বলা সেই কাজ। শাখা বাবার সাথে বাড়ি ফিরে এলো। আবার বসন্ত এসেছে, চারিদিকে বসন্তের ছোঁয়া। কৃষ্ণচূড়া গাছটিতেও ফুল ফুটেছে। বিকেলে শাখা এসে বেলকনিতে দাঁড়ালো। আজ আবারও সেই কৃষ্ণচূড়া গাছটি ফুল দেখে উচ্ছ্বাসের কথা ভেবে শাখার আবার মন খারাপ হতে লাগলো। আচ্ছা, উচ্ছ্বাস কি আমার সাথে কথা বলতে চাইবে? এত বছর পর আমার কথা শুনবে? কান্নারত কণ্ঠে বলতে লাগলো, প্লিজ উচ্ছ্বাস, ফিরে এসো। আমার জন্য নয়, তোমার দেয়া ফুলে ছেয়ে যাওয়া এই কৃষ্ণচূড়া গাছটি দেখার জন্য না হয় এসো, তবুও শুধু একটিবারের জন্য হলেও এসো। শাখা কৃষ্ণচূড়া গাছটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার নজরে গেল রাস্তার দিকে, যেখানে কৃষ্ণচূড়া ডাল ছড়িয়েছে। সে চমকে গেল। নিঃশ্বাস ভারী হতে লাগলো তার। ভিতরটা ওলট পালট হতে লাগলো। সেই ফর্সা চেহারা, চোখে চশমা পরা মুখটি দেখে সে যে 10 বছর আগে শাখার উপর অভিমান করে চলে যায়। হ্যাঁ, উচ্ছ্বাস এসেছে। রাস্তায় যে দাঁড়িয়ে আছে ও উচ্ছ্বাস। ও সেই কৃষ্ণচূড়া গাছটির দিকে তাকিয়ে আছে। উচ্ছ্বাস ফিরে এসেছে। সৃষ্টিকর্তা আমার প্রার্থনা শুনেছে। উচ্ছ্বাস এই শহরে ফিরে এসেছে। শাখার আনন্দ যেন ধরে রাখা যাচ্ছে না। আর এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো সে নিচে ছুটে আসে। বাড়ির গেটের বাইরে এসে আস্তে আস্তে উচ্ছ্বাসের দিকে এগিয়ে যায়। উচ্ছ্বাসের দৃষ্টি এখনো কৃষ্ণচূড়া গাছটির দিকে। শাখা এসে কিছুটা ওর থেকে দূরে দাঁড়ায়। তার হৃদস্পন্দন যেন বেরিয়ে চলছে। সে কিছুটা কাঁপা স্বরে বলল, উচ্ছ্বাস। কণ্ঠ শুনে উচ্ছ্বাস শাখার দিকে ঘুরে দাঁড়ালো, কিন্তু সে তাকে দেখে এমন ভাবে প্রতিক্রিয়া দিল যেন সে শাখাকে চিনতে পারেনি।
উচ্ছ্বাস তাকে উদ্দেশ্য করে বলল, সরি, কে আপনি? আর আপনি আমার নাম কিভাবে জানলেন? ওর কথা শুনে শাখার খুব কষ্ট হলো, কারণ সে ভালো করে জানে ও ঠিক তাকে চিনতে পেরেছে, কিন্তু রাগ করে তার সাথে এইভাবে কথা বলছে। যাই হোক, শাখা উচ্ছ্বাসকে বলল, উচ্ছ্বাস, আমি শাখা। কিন্তু এই কথা শুনে উচ্ছ্বাস একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। তুমি শাখা তো আমি কি করব? উচ্ছ্বাসের এই রূঢ় আচরণ শাখার নিতে পারেনি। সে কিছুটা কাঁদো বলল, উচ্ছ্বাস, তুমি কি আমার উপর এখনো রেগে আছো? প্লিজ আমার সাথে এভাবে কথা বলো না। উচ্ছ্বাস আবার বেশ রেগে বলল, তো তোমার সাথে কিভাবে কথা বলতে হবে আমাকে একটু কষ্ট করে শিখিয়ে দিবে? আর হ্যাঁ, তুমি যে আমি অযথা তোমার উপর অভিমান করে থাকবো। শাখা আবার সত্যি কান্না করে দিল আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, প্লিজ উচ্ছ্বাস, আমার সাথে এরকম করো না। আমি সত্যি বলছি, আমি বাবাকে কিছুই বলিনি। আমি দেইনি সেই চিঠিটি বাবাকে। ওই দিন বাবা চিঠিটা আমাকে দিতে দেখে ফেলেছিল, তারপর উনি চিঠিটা আমার কাছ থেকে নিয়ে আমাকে বাসায় পাঠিয়ে দেয়। আমি তো চিঠিটা পড়ার সুযোগই পাইনি। আমি সত্যি বলছি উচ্ছ্বাস, আমি কিছু করিনি। আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি। শাখা আকুতির সুরে কথাগুলো বলল। উচ্ছ্বাস তাদেরকে কিছুটা এগিয়ে হাত দুটো বুকে মুড়িয়ে নিয়ে দাঁড়ালো আর বেশ গম্ভীর কণ্ঠে বলল, তো তুমি কিছু করনি? শাখা মাথা নেড়ে না বলল। সে আবার বলল, তুমি আমাকে কষ্ট দিতে চাওনি, এটাই বলতে চাও? শাখা মাথা নেড়ে হ্যাঁ জানালো। তারপর উচ্ছ্বাস তাকে বলল, এই 10 বছরে আমাকে মিস করেছিলে? শাখা মাথা নেড়ে আবার হ্যাঁ বলল। উচ্ছ্বাস স্মিত হেসে বলল, আমার জন্য কষ্ট হয়েছিল? শাখা আস্তে করে বলল, এবার সে একটু থেমে আবার বলল, ভালোবাসো আমায়? এই কথা শুনে শাখা ভীষণ লজ্জা পেল। ওর দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে মাথা নেড়ে শুধু ইশারায় হ্যাঁ বলল আর উচ্ছ্বাসের দিকে তাকালো। উচ্ছ্বাসের মুখে যেন একটা প্রশান্তির হাসির ঝিলিক দেখা দিল। উচ্ছ্বাস স্বাভাবিক হয়ে এলো, শান্ত স্বরে বলল, জানো শাখা, আমি কেন ফিরে এসেছি? কারণ আমি তোমাকে আজও অনেক ভালোবাসি। আমি তোমাকে আমার পাশে রাখতে চাই, তোমার সাথে জীবনের বাকি দিনগুলো কাটাতে চাই, বসন্তের স্বাদ আস্বাদন করতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই শাখা। তুমি আমাকে বিয়ে করবে? শাখা যেন বাকরুদ্ধ হয়ে গেছে। সে তো উচ্ছ্বাসের সাথেই থাকতে চায়, তার তো খুব খুশি হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে সে খুশি না হয়ে বরং অবাক হলে এই ভেবে উচ্ছ্বাস তো তার উপর অভিমান করেছিল। এমনকি কিছুক্ষণ আগেও তো ও তার সাথে ঠিকভাবে কথা বলছিল না, আর এখন সরাসরি বিয়ের কথা বলছে। শাখা যখন এই চিন্তায় মগ্ন, তখন শাখা করে ডাক পড়লো। শাখা কণ্ঠ শুনে খুব ভয় পেয়ে গেল, কারণ কণ্ঠটা তার বাবার। মনে হয় 10 বছর আগের ঘটনাটা পুনরায় ঘটতে চলেছে। 10 বছর আগে সেই দিনের মতো বাবা আজও আমাদের মাঝে এসে উপস্থিত হলো। বাবা আমাদের সামনে এসে দাঁড়ালো। শাখা ভয়ে হাত পা যেন কাঁপা শুরু করে দিল, কিন্তু উচ্ছ্বাসের চেহারায় উদ্বেগের কোনো চাপ নেই। সে বেশ শান্ত আছে। শাখার বাবা আরিফ সাহেব শাখার দিকে তাকালো। শাখার সাথে সাথে মাথা নিচু করে ফেলল। তিনি তার দিকে দৃষ্টি স্থির রেখে উচ্ছ্বাসকে উদ্দেশ্য করে বলল, শাখা কি বিয়ের জন্য রাজি হয়েছে? শাখা এটা শুনে তাড়াতাড়ি মুখ তুলে তার বাবার দিকে তাকালো, আর এদিকে উচ্ছ্বাস বেশ নম্রতার সুরে বলল, এখনো কিছু বলেনি আঙ্কেল। সব শাখার মাথার উপর দিয়ে গেল। বাবা উচ্ছ্বাসকে দেখে না রেগে উল্টো আমার ওর বিয়ের কথা বলছে। শাখা বিস্মিত কণ্ঠে তার বাবাকে বলে ফেলল, এটা কি হচ্ছে? বাবা, তুমি তো উচ্ছ্বাসকে আমার থেকে দূরে থাকতে বলেছিলে। সে তুমিই চাইছো উচ্ছ্বাস আমাকে বিয়ে করুক? আরিফ সাহেব শাখার মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ, আমি উচ্ছ্বাসকে তোর থেকে দূরে থাকতে বলেছিলাম, যাতে ও সে প্রশ্নের উত্তর পেতে পারে যার উপর তোমাদের সুন্দর জীবন নির্ভর করছে। শাখা বাবার কথা শুনে জিজ্ঞেস করলো, বাবা, কোন প্রশ্ন? উত্তরে উচ্ছ্বাস বলল, আমি তোমাকে সেভাবে ভালোবাসি কিনা যেভাবে ভালোবাসলে আমি সারা জীবন তোমার সাথে, আর তুমি আমার সাথে ভালো আর সুখে থাকতে পারবে। শাখা, যেদিন আমি তোমাকে চিঠিটা দিয়েছিলাম সেদিন আরিফ আঙ্কেল আমাকে একটা প্রশ্নের উত্তর খুঁজতে বলেছিল। সেদিন আঙ্কেল আর আমার মাঝে আসলে যে কথাগুলো হয়েছিল তা আজ আমি সবকিছু তোমাকে বলবো। শাখার বাবা শাখা থেকে চিঠি নিয়ে ওকে বাসায় চলে যেতে বলার পর সেদিন পরে যা ঘটেছিল তার স্মৃতিচারণ, অতীত। আরিফ সাহেব উচ্ছ্বাসের চিঠি পড়ে উচ্ছ্বাসকে ডেকে আনে কথা বলার জন্য। উচ্ছ্বাস এলে তিনি উচ্ছ্বাসকে চিঠি দেখিয়ে বলল, এই চিঠিটা না তুমি শাখাকে দিয়েছো, যেখানে লেখা আছে তুমি ওকে পছন্দ করো, তোমরা অন্য শহরে চলে যাচ্ছ, তাই যাওয়ার আগে শাখাকে মনের কথা বলে যাচ্ছ যাতে ও তোমাকে মনে রাখে। আর তুমি এটাও লিখেছো তুমি একদিন ওর জন্য ফিরে আসবে। আরিফ সাহেবের কথা শুনে উচ্ছ্বাস মাথা নিচু করে রইল। আরিফ সাহেব তাকে মাথা তুলতে বলল, তারপর তিনি উচ্ছ্বাসকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা উচ্ছ্বাস, ভালোবাসার সংজ্ঞা কি তা তুমি জানো?
উচ্ছ্বাস চুপ করে আছে। আরিফ সাহেব ওকে চুপ থাকতে দেখে ওকে বলল, ভালোবাসা হলো একটা আশা, যাকে ভালোবাসি তাকে সারা জীবন পাশে পাওয়ার। ভালোবাসা একটা ভরসা, যাকে ভালোবাসি সে আমাকে ভালো খারাপ সব আগলে রাখবে, সেই ভরসা। একটা এমন অনুভূতি যাকে তুমি ভালোবাসবে তাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ লাগা। সারা জীবন ওর সাথে থাকতে পারবে, কিন্তু কখনো ওর প্রতি বিরক্ত না হওয়া, বরং ওর প্রতি আরো বেশি অভ্যাস হয়ে পড়া। আরিফ সাহেব একটু থেমে হালকা একটু হাসলো, আবার বলল, আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, এখন আসল কথায় আসি। তোমার যে বয়স, এই বয়সে ভালোবাসার সংজ্ঞা তোমার না জানাটা স্বাভাবিক। তুমি যে বয়সের, এই বয়সে মানুষ আবেগ আর ভালোবাসার মধ্যে পার্থক্য বোঝে না, যার কারণে আবেগের বশে অনেক ভুল করে বসে। তুমি হয়তো এখন শাখাকে পছন্দ করো, কিন্তু তুমি যখন বড় হবে, লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবে, তারপরে একসময় জীবনে অনেক সফলতা পাবে, আস্তে আস্তে ভালোবাসার সংজ্ঞা জানবে। তারপরে যদি হঠাৎ তোমার মনে হয় তুমি শাখাকে ভালোবাসো না, তখন এর পরিণতি কী হবে জানো? তখন তোমার কারণে শাখা কষ্ট পাবে। আর তাছাড়া অনেকের মা বাবা চায় তাদের সন্তান তাদের পছন্দ অনুযায়ী বিয়ে করুক, তাই অনেক মা বাবা পরিবারের ভালোবাসার সম্পর্ক মেনে নেয় না। এর ফলে পরিবারের দোহাই দিয়েও অনেক ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে যায়। তাই আমি মনে করি ভালোবাসা তখনই প্রকাশ করা উচিত যখন তুমি নিজেই তোমার অনুভূতির ব্যাপারে নিশ্চিত হবে। প্রথমে তোমাকে তোমার নিজের অনুভূতির সাথে পরিচিত হতে হবে। যদি মনে করো শাখাকে ছাড়া তুমি অসম্পন্ন, তুমি সব সময় শাখার পাশে থাকতে চাও, তুমি সেভাবে তাকে ভালোবাসো, যেভাবে ভালোবাসলে তুমি সারা জীবন ওর সাথে ভালো থাকতে পারবে, ওকে ভালো রাখতে পারবে, তোমার পরিবারকে সামলাতে পারবে। তাহলে তুমি চলে এসো শাখাকে নিতে, আমি সেদিন কোনো আপত্তি করব না। বর্তমানে উচ্ছ্বাস একটা দম নিয়ে বলল, আঙ্কেল আমাকে সেদিন এই প্রশ্নের উত্তর খুঁজতে বলেছিল, আমার প্রতি তোমার অনুভূতি সস্তা আবেগ, নাকি সে ভালোবাসা যে ভালোবাসায় আমি সারা জীবন তোমাকে নিয়ে কাটাতে পারবো। আর তুমি জানো শাখা, এই 10 বছরের দূরত্ব আমাকে উপলব্ধি করিয়েছে আমার অনুভূতি সস্তা আবেগ না, আমার অনুভূতি ভালোবাসা। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ, আমি তোমাকে আমার সাথে আমার পাশে চাই, তাই তো তোমার কাছে ছুটে এসেছি। শাখা উচ্ছ্বাসের কথা শুনে প্রশ্ন করলো, তো সেদিন তুমি কেন বলেছিলে আমি তোমাকে কষ্ট দিয়েছি? উত্তরে আরিফ সাহেব বলল, আমি বলেছিলাম উচ্ছ্বাসকে এমন করতে। আসলে আমার মনে ইচ্ছ্বাস ফিরে আসা নিয়ে সংখ্যা ছিল, তাই আমি উচ্ছ্বাসকে তোমার উপরে রাগ করার অভিনয় করতে বলেছিলাম, যাতে পরে তুমি কষ্ট না পাও। কারণ আমি চাইনি তোমার পরিণতিও আমার বোনের মতো হোক। শাখা, তোমার নিশ্চয়ই আরশি ফুপুর কথা মনে আছে? শাখা উত্তরে বলল, হ্যাঁ বাবা, ফুফু আমাদের ফেলে খুব তাড়াতাড়ি চলে গেলেও আমি আজও তাকে খুব মিস করি। আরিফ সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, তোমার ফুপুকেও কেউ একজন ভালোবেসে বলেছিল তোমার ফুপুকে ওর ভালোবাসা সায় দেয়, কিন্তু যখন ছেলেটা তোমার ফুপুর বিয়ের কথা বলে, তখন ছেলেটা তোমার ফুপুকে এই বলে ছেড়ে চলে যায় যে তোমার ফুপুর প্রতি ছেলেটা শুধু আকর্ষণ আর ভালো লাগা ছিল। তোমার ফুপু এটা সহ্য করতে পারেনি, এমনভাবে অসুস্থ হয়ে সে মৃত্যু তার পরিণতি ছিল। তোমার সাথে যাতে এমন কিছু না হয়, তাই আমি উচ্ছ্বাসকে সেদিন এমন করতে বলেছিলাম। উচ্ছ্বাস ফিরে না এলেও যাতে তোমাকে কষ্ট পেতে না হয়, আমি চেয়েছিলাম তোমাকে কষ্ট থেকে বাঁচাতে, কিন্তু উচ্ছ্বাসের বিরহে তুমি আরো বেশি কষ্ট পেয়েছ। তোমার উচ্ছ্বাসের দেওয়া কৃষ্ণচূড়া গাছটি যত্ন নেওয়া, ওটার সাথে কথা বলা, ওটাকে জড়িয়ে ধরে কান্না করা দেখে আমি বুঝতে পেরেছি তুমিও উচ্ছ্বাসকে ভালোবাসো। আমার খুব ভয় হতো উচ্ছ্বাস যদি ফিরে না আসে তখন কি হবে। আরিফ সাহেব একটু থেমে হালকা হেসে বলল, কিন্তু উচ্ছ্বাস ফিরে এসেছে তোমার জন্য। আমি যে ছেলেটার সাথে দেখা করার জন্য জোর করেছিলাম, ওটা উচ্ছ্বাস ছিল। ভেবেছিলাম
তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু তুমি রাগ করে মামার বাসায় গিয়ে বসেছিলে। তিনি হাসলো। এবার তিনি শাখাকে উদ্দেশ্য করে বলল, কি ছেলে পছন্দ হয়েছে? শাখা লজ্জায় মাথা নিচু করে ফেলল। উচ্ছ্বাস বলল, কি আমাকে পছন্দ হয়নি? শাখা লজ্জারাঙা মুখে মাথা ঝাঁকিয়ে মৌন সমর্থন দিল। উচ্ছ্বাস আবার বলল, বলেছিলাম না কোনো এক বসন্তে আবার ফিরে আসবো তোমার জন্যে। সেদিনই কৃষ্ণচূড়া গাছটাতে ফুলে ছেয়ে থাকবে আর আমাদের এক হওয়ার কথা পৃথিবীকে জানিয়ে দিবে। আমি আমার কথা রেখেছি না? শাখা উচ্ছ্বাসের চোখে চোখ রেখে বলল, হ্যাঁ। শাখা যেন এই মুহূর্তে জীবনের সবচেয়ে বড় পাওয়াটা পেয়ে গেল। উচ্ছ্বাসের চোখে চোখ রাখলো। উচ্ছ্বাস বুঝতে পারলো তার চোখ যেন তাকে কিছু বলছে। মৃদু হাওয়া বইছে, একটা কোকিল মধুর সুরে ডেকে চলছে, কৃষ্ণচূড়া ফুল ঝরে আমাদের উপর পড়ছে। আজ এক হয়েছি তুমি আমি, আর সেই কথা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে তোমার আমার মিষ্টি গল্পের সাক্ষী হয়ে থাকা তোমার দেয়া সেই কৃষ্ণচূড়া গাছটি। আমি তো তোমায় দিয়েছিলাম কৃষ্ণচূড়ার ফুল, তবে কি এটাই ছিল আমার ভুল? জি হ্যাঁ, এইখানে শেষ নয়, সবে তো কাহিনী শুরু। নিয়তির খেলায় কি ভালোবাসার জয় হবে, নাকি নিয়তি ওদের ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছে? কিসের সাক্ষী হয়ে থাকবে সেই কৃষ্ণচূড়া গাছটি? খুশির নাকি কান্নার? তাকে দেখেছি ফাল্গুনের এক সোনাবরণ বিকেলে একটি কৃষ্ণচূড়া গাছের নিচে। হাতের মুঠো ভরে ছিল তার কৃষ্ণচূড়া ফুল। শেষ বিকেলের আলোতে যেন তাকে দেখে মনে হয়েছিল বসন্তের এই ধরণীতে নেমে আসা কোনো এক বসন্তী পরী। কিন্তু তার চোখ জোড়া দুটিতে চেয়েছিল এক অজানা ভীষণতা। হঠাৎ তার সেই ভীষণ চোরা চোখ দুটি যখন আমার চোখের সাথে মিলিত হলো, এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি আমার হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল। তারপর সে চলে গেল, কিন্তু আমার সর্বনাশ করে গেল। হাতে কফির মগ নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে আপন খেলে মগ্ন উষান, উচ্ছ্বাসের বড় ভাই। মন তার ভীষণ উদাস। আজকাল প্রায় বেশিরভাগ সময় তার মন খারাপ থাকে, আর যখনই তার মন খারাপ হয় তখনই উকি দেয় তার মন খারাপের কারণ। টেবিলের উপর রাখা উষানের ফোন বেজে উঠল। কফির মগ টেবিলে রেখে ফোন হাতে নিল। স্ক্রিনে বড় করে নাম উঠল উচ্ছ্বাস। উষানের চেহারা একটা বিরক্তি ছাপ দেখা দিল, কারণ এই মুহূর্তে তার উচ্ছ্বাসের সাথে কথা বলার ইচ্ছে বা মন কোনোটাই নেই। একবার উষানের মনে হলো কল কেটে দিবে, কিন্তু পরক্ষণে আবার সেই ইচ্ছেটা পাশে রেখে এক প্রকার বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলো। কল রিসিভ করতেই ওই পাশ থেকে উচ্ছ্বাস বলল, কেমন আছিস ভাই? উষান স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমি ভালো আছি, তুমি তোমার কথা বলো। আমি ভালো আছি ভাই। তো হঠাৎ আমার কথা কেন মনে পড়লো তোমার? বেশ গম্ভীর মুখে প্রশ্ন করলো উষান। প্রশ্নের ধরন উচ্ছ্বাসকে কিছুটা আহত করলো। নিজেকে সামনে নিয়ে নম্রতার সাথে সে জবাব দিল, কেন, ভাইয়ের সাথে কথা বলতে কি কারণ লাগে? ওই পাশ থেকে কোনো জবাব এলো না উচ্ছ্বাসের কাছে। অতঃপর কিছুক্ষণ নীরবতা। ভাই আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়েটা এই মাসেই হবে, 2 দিন পর এঙ্গেজমেন্ট হবে। বেশ নরম সুরে কথাগুলো বলল উচ্ছ্বাস। উচ্ছ্বাসের কথা শুনে উষান হালকা হাসলো। অভিনন্দন উচ্ছ্বাস, অবশেষে তোমার যুগল জীবনের অধ্যায় শুরু হতে চলছে। তা মেয়েটা কে? উচ্ছ্বাস আমতা আমতা করে বলল, শাখা, আমাদের পুরানো বাড়ির সামনের বাড়ির মেয়ে। ও, তো পছন্দের মেয়েকে বিয়ে করছো? আচ্ছা, তাকেও আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে দিও। উষানের এই কথা শুনে উচ্ছ্বাস চমকে গেল। আমার পক্ষ থেকে জানিয়ে দিও মানে? ভাই প্লিজ এটা বলিস না যে তুই আসছিস না। উচ্ছ্বাসের কথা শুনে এক অজানা বিষাদের আবার উষানের মন ছেয়ে গেল, যা প্রকাশ পেল তার কণ্ঠে। আমার উপস্থিতি কি খুব বেশি জরুরি? আমি না থাকলেও কারো উপর কোনো বিশেষ প্রভাব পড়বে না বলে আমি মনে করি। কিছুক্ষণের জন্য কেউ আর কোনো কথা বলল না। দূরে একটা কোকিল আপন মনে ডেকে চলছে, কুকু কুকু। উচ্ছ্বাস নিয়ে নিজের কণ্ঠে একটা শীতলতা এনে বলতে লাগলো, ভাই তুই যাই বলিস না কেন, সত্যি তো এটাই, আমি মা বাবা তোকে অনেক ভালোবাসি, স্পেশালি মা। আর আমার জীবনের প্রতিটা আনন্দঘন মুহূর্তে আমি আমার এই ভাইকে আমার পাশে চাই। ওই পাশ থেকে উষান একটা তাচ্ছিলের হাসি হাসলো, যা উচ্ছ্বাস জানলো না। উচ্ছ্বাস আবার বলে উঠলো, আমি তোর জন্য অপেক্ষা করছি ভাই, প্লিজ তাড়াতাড়ি চলে আসিস। দেখি কি করা যায়। বেশ অবহেলার ছলে কথাটা বলে উষান ফোন রেখে দিল। ফোন রাখার পর উচ্ছ্বাস একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। কবে যে তোর এই অভিমান দূর হবে ভাই? উচ্ছ্বাস শাখার বাড়ির বাগানে কৃষ্ণচূড়া গাছটির নিচে দাঁড়িয়ে আছে। তার একটু দূরে দাঁড়িয়ে শাখা তাকে ডাকছে, উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস, উচ্ছ্বাস। উচ্ছ্বাস শাখার ডাকে কোনো সাড়া দিল না। সে কৃষ্ণচূড়া গাছটির দিকে তাকিয়ে আছে। শাখার ডাকে সাড়া না দেওয়ায় সে একটু বিরক্তি নিয়ে উচ্ছ্বাসের দিকে এগিয়ে গেল। কি হলো উচ্ছ্বাস? কখন থেকে ডেকে যাচ্ছি, শুনছো না কেন? বলতে বলতে শাখা উচ্ছ্বাসের কাঁধে হাত রেখে তাকে তার দিকে ঘোরালো। আর ঘোরাতেই শাখা চিৎকার করে উঠল, কারণ উচ্ছ্বাসের কপাল অনেকটাই ফেটে গেছে। তার কপাল থেকে রক্ত ঝরছে,
আর সেই রক্তে তার পুরো মুখ লাল হয়ে গেছে। শুধু মুখ না, রক্ত গড়িয়ে জামার কিছুটা অংশ ভিজে লাল হয়ে আছে। উচ্ছ্বাসের এমন অবস্থা দেখে শাখার কাঁপতে লাগলো। উচ্ছ্বাস, তোমার কপাল কিভাবে ফেটেছে? দেখো কিভাবে রক্ত ঝরছে। উচ্ছ্বাসের কোনো প্রতিক্রিয়া নেই, সে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে শাখা উচ্ছ্বাসের রক্ত পড়া বন্ধের জন্য তাড়াতাড়ি তার ওনা দিয়ে উচ্ছ্বাসের কপালে বাঁধার জন্য নিলে উচ্ছ্বাস তার হাত ধরে ফেললো। ঠোঁটের কোনো একটা রহস্যময় হাসি এনে বেশ শান্ত কণ্ঠে বলল, শাখা, আমাকে দেখতে ভালো লাগছে না? উচ্ছ্বাসের এই কথায় শাখা বেশ চমকে গেল। উচ্ছ্বাস, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কপাল থেকে রক্ত ঝরছে। উচ্ছ্বাস এসে বলল, তো কি হয়েছে? তোমার না কৃষ্ণচূড়া ফুল খুব ভালো লাগে। দেখো, কৃষ্ণচূড়ার রং লাল, আর রক্তের রঙও লাল। ঘুমের মধ্যে গোঙাচ্ছে শাখা, কপালে বিন্দু বিন্দু ঘাম। তার এমন গোঙানির শব্দে তার পাশে শুয়ে থাকা বিথির ঘুম ভেঙে গেল। শাখাকে ঝাঁকুনি দিয়ে তাকে ঘুম থেকে জাগাতে লাগলো। কিরে, কোনো খারাপ স্বপ্ন দেখছিলি নাকি? এভাবে গোঙ্গাচ্ছিলি কেন ঘুমের মধ্যে? বিথির ঝাঁকুনি খেয়ে শাখা ঘুম থেকে জেগে উঠল। বিথির প্রশ্নের উত্তর দেওয়ার আগে শাখা কয়েকবার দম দিয়ে নিজেকে শান্ত করলো। বিথির প্রশ্নের উত্তর দিতে যাবে এর আগেই তার ফোন বেজে উঠল। উচ্ছ্বাস ফোন করেছে। আমি উচ্ছ্বাসের সাথে কথা বলে আসি। এ বলে শাখা বেলকনিতে চলে এলো। উচ্ছ্বাস যখনই ফোন করে ও তখন বেলকনিতে এসে দাঁড়ায়, তাই শাখাও বেলকনিতে চলে যায়। দুজনেই সামনাসামনি দাঁড়িয়ে ফোনে কথা বলে। শাখা বেলকনিতে এসে দাঁড়ালে উচ্ছ্বাস তাকে হাত নাড়িয়ে হাই বলল। শাখা মুখে হালকা হাসি এনে হাত নাড়ালো। শাখাকে দেখে উচ্ছ্বাসের মনে হলো ওর মন ভালো নেই, তাই সে জিজ্ঞেস করলো, শাখা, তোমার কি মন খারাপ? শাখা উচ্ছ্বাসকে তার সেই স্বপ্নের কথা বলবে কিনা ভাবছিল, কিন্তু তখনই তার খারাপ স্বপ্ন নিয়ে মায়ের বলা কথা মনে পড়ে গেল। শাখা যেদিন প্রথম খারাপ স্বপ্ন দেখেছিল, সে যখন তার মা জিন্নাতকে এই স্বপ্নের কথা বলছিল, তখন তিনি শাখাকে বলেছিল, খারাপ স্বপ্ন দেখলে সেটা কাউকে বলা উচিত না। বাম দিকে 3 বার থুথু ফেলে আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম বলে খারাপ স্বপ্নের অনিষ্টা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে। সেদিন থেকে কোনো খারাপ স্বপ্ন দেখলে শাখা তার মা জিন্নাতের শেখানো কাজগুলো করে। শাখা, আর ইউ দেয়ার? উচ্ছ্বাসের কণ্ঠ কানে ভেসে আসতে শাখা নিজের কণ্ঠ ঠিক করে স্বাভাবিকভাবে বলল, না, আসলে মাত্র ঘুম থেকে উঠেছি তো, তাই এমন লাগছে। উচ্ছ্বাস হাসির ছলে বলল, ম্যাডাম, দিনের 10টা বাজে আর আপনি এখনো ঘুমোচ্ছেন। আর কিছুদিন পর বিয়ে হবে, এভাবে এত বেলা করে ঘুমোলে কি আর চলবে? শাখা ইতস্তত বোধ করে বলল, আসলে আমার কাজিন বিথি এসেছে। বিথির সাথে অনেক রাত জেগে গল্প করেছিলাম, তাই। আচ্ছা উচ্ছ্বাস, বিয়ের পর কি প্রতিদিনই আমাকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে? মাঝে মাঝে কি দেরিতে ওঠা চলবে না? না, উঠা চলবে না। প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠে আমাকে নাস্তা বানিয়ে দিতে হবে। উচ্ছ্বাসের কণ্ঠে গম্ভীরতা। সে কি, আমাকে ছুটির দিনেও সকালে তাড়াতাড়ি উঠে নাস্তা বানাতে হবে? আমি তো মনে করেছি তুমি এখন বেশ রোমান্টিক হয়ে বলবে। না শাখা, তোমাকে প্রতিদিন নাস্তা বানাতে হবে না, বরং আমি মাঝে মাঝে আগে উঠে নাস্তা বানিয়ে তোমাকে খুব যত্ন করে ঘুম থেকে ডেকে তুলবো। বেশ আহ্লাদে হয়ে কথাগুলো বলল শাখা। উচ্ছ্বাস বেশ বিরক্ত হয়ে বলল, না বাবা, ওসব রান্না বান্না আমার দ্বারা হবে না, তোমাকেই রান্না করতে হবে। আমি করব না বিয়ে, পালিয়ে যাব। শাখার এই কথা শুনে উচ্ছ্বাস হালকা হেসে বলল, কোথায় যাবে তুমি আমাকে ফেলে? চাইলে কি আর যেতে দিব? যেতে দেওয়ার জন্য তো আর আসিনি। দরকার হলে হৃদয়ের মাঝে আটকে রাখবো তোমায়। শাখা লজ্জা পেয়ে মুচকে হাসতে লাগলো। শাখা আহ্লাদি কণ্ঠে বলল, শুধু আটকে রাখলে চলবে না, মাঝে মাঝে রান্না করতে হবে, আর ঘরের কাজেও আমাকে সাহায্য করতে হবে। আমার রান্নায় কিছু ভুল হলে বকা দিতে পারবে না। প্রতি মাসে একবার বেড়াতে নিয়ে যেতে হবে, আর আমার সাথে বসে অ্যানিমেশন মুভিও দেখতে হবে। এইগুলো মেনে নিতে পারলে তবেই বিয়ে করব। বলো রাজি? শাখার কথা শুনে উচ্ছ্বাস হেসে হেসে বলতে লাগলো, এখন দেখছি আমাকে পালিয়ে যেতে হবে। এবার শাখা রেগে বলল, পালিয়ে দেখাও তো, যেখানে পালাবে সেখান থেকে ধরে এনে জোর করে বিয়ে করব। উচ্ছ্বাস হাসতে হাসতে বলল, হিটলার নি? হ্যাঁ, আমি হিটলার নি, আর আমার সাথে তোমাকে সারা জীবন কাটাতে হবে। শাখা হেসে কথাগুলো বলল। উচ্ছ্বাস কিছুক্ষণ হেসে তারপর শান্ত হয়ে বলল, আচ্ছা শাখা, চলো আমি, তুমি আর তোমার কাজিনকে নিয়ে আজকে কোথাও ঘুরে আসি। ওরও ভালো লাগবে, কি বলো? খুব ভালো হবে। তাহলে বিকেলে রেডি থেকো, আমরা বাটালি হিল যাব। আচ্ছা বলে শাখা ফোন রেখে রুমে ফিরে এলো। বিথি ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে এসেছে। ওকে দেখে শাখা বলল, হ্যাঁ, আজ বিকেলে রেডি থাকিস, আমরা বাটালি হিল যাচ্ছি, উচ্ছ্বাস নিয়ে যাবে।
বিথি লাফ দিয়ে বলল, ইয়ে, খুব মজা হবে। কি শুধু বিথি আপুকেই নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে না? শাখা দেখলো তার 11 বছরের ছোট ভাই পল্লব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পল্লব অভিমানের স্বরে বলল, আমি দুলাভাইয়ের একমাত্র শালা, আমাকে ছাড়া ঘুরতে যাবে? শাখা পল্লবের কান ধরে বলল, ওরে বুড়া, ওরে বুড়া, তুই আমাদের বড়দের মাঝে গিয়ে কি করবি শুনি? ও লাগছে আপু। বলে নিজের কান ছাড়িয়ে নিয়ে কান মালিশ করতে করতে বলল, ঠিক আছে, আমি পরে সব উসুল করে নিব। হাজার হলেও দুলাভাইয়ের একমাত্র শালা আমি, ভাগ্যের জোরে এমন লাখো একটা শালা পাচ্ছে। শাখা দাঁড়াতে বলে পল্লবকে ধরতে গেলে এর আগে সে আম্মু বলে পালিয়ে গেল। অপরদিকে অ্যালবামের পাতা খুলে উষানের ছবি দেখছে দিলারা। চোখের কোণে চিকিমিকি করছে জলের বিন্দু। মনে মনে নিজেকে দোষ দিতে লাগলো, কেন এত ভালো মানুষই দেখাতে গেলাম। যদি একটু স্বার্থপর হতাম তাহলে হয়তো আজ নিজের ছেলের জন্য এইভাবে বসে বসে কাঁদতে হতো না। উচ্ছ্বাস এসে দিলারাকে এই অবস্থায় দেখতে পেয়ে চুপচাপ তার পাশে এসে বসলো। দিলারা উচ্ছ্বাসের দিকে না তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, ছেলেটা আমার আসবে তো? উচ্ছ্বাস মুখ ফাড় করে বলল, কথা তো বলেছি মা, আমার মন বলছে ভাই আসবে। দিলারার চোখে মুখে বিষণ্ণতার একগুচ্ছ কালো মেঘ। বিকালের দিকে উচ্ছ্বাস শাখার বিথিকে নিয়ে বাটালি হিল পৌঁছে। সেখানে অনেকটা সময় ঘুরে বেড়ানোর পর তারা একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। উচ্ছ্বাস বিথিকে উদ্দেশ্য করে বলল, মিঠি, তোমার ভালো লাগছে তো? বিথি হাসি মুখে বলল, হ্যাঁ ভাইয়া, আমার অনেক ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। ইনফ্যাক্ট আমার পাহাড় খুব ভালো লাগে। ওদের কথা শেষে শাখা এবার শান্ত স্বরে বলল, আচ্ছা উচ্ছ্বাস, তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা জিজ্ঞেস করি। উচ্ছ্বাস বলল, বলো, কি বলবে? না মানে আমার কেন জানি মনে হচ্ছে তোমার মন খারাপ। তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট? শাখার প্রশ্ন শুনে উচ্ছ্বাসের মুখে একটা বিষণের চাপ পড়ে গেল। হ্যাঁ, তার মন খারাপ উষানের জন্য। মনে মনে ভাবতে লাগলো। শাখাকে কি উষানের কথা বলে দিবে? পরক্ষণে তার মাথায় এলো, আর কয়েকটা দিন পর শাখা তো বউ হয়ে তার পরিবারে আসবে, তার পরিবারের একজন হবে। তাই তার উষানের কথা জানার পুরো অধিকার আছে। উচ্ছ্বাস একবার শাখার দিকে তাকিয়ে আবার দৃষ্টি টেবিলের দিকে স্থির করে শান্ত স্বরে বলল, আচ্ছা শাখা, তোমার কি আমার ভাই উষানের কথা মনে আছে? উষানের কথা শুনতেই শাখা একটু বিচলিত হলো। উষান আর উচ্ছ্বাস ভাই হলো দুজনের মধ্যে রয়েছে আকাশ পাতাল ব্যবধান। একদিকে উচ্ছ্বাস বেশ শান্ত আর কোমল স্বভাবের, অন্যদিকে উষান ভীষণ রাগী আর গম্ভীর স্বভাবের। উষানকে শাখা ছোটবেলায় বেশ ভয় পেত। কারণটা না হয় পরে বলা হবে। শাখা আচমকা বলে উঠল, উষান ভাইয়ের কথা মনে থাকবে না কেন? উনি তো পাড়ার হিটলার ছিল। উচ্ছ্বাসের সামনে এই কথা বলায় নিজের জিভ কাটলো শাখা। আবার উষানের দিকে তাকিয়ে আমতা করে বলল, না মানে উনি একটু বেশি রাগী তো তাই। এ বলে শাখা উচ্ছ্বাসের নজর থেকে বাঁচার জন্য গ্লাসে চুমুক দিয়ে পানি খেতে লাগলো। বিথি শাখার এই কাণ্ড দেখে ঠোঁট টিপে হাসতে লাগলো। উচ্ছ্বাস মুচকি হেসে বলল, রাগী, ও আবার বেশ অভিমানীও বটে। তাই তো অভিমান করে 3 বছর নিজের বাড়ি আসেনি। শাখার বিথি দুইজনেই চমকে উঠল। কি? উষান ভাই 3 বছর ধরে তোমাদের থেকে আলাদা থাকছে? একবারও বাড়ি আসেনি কেন? শাখার প্রশ্ন শুনে উচ্ছ্বাস বেশ বিষণ্ণ কণ্ঠে বলতে লাগলো, কারণ ও মনে করে আমরা ওকে ভালোবাসি না, ওর সাথে অন্যায় করেছি তাই। কি এমন করেছো যে যার কারণে উনি এইভাবে তোমাদের উপর রেগে আছে? শাখা বেশ আগ্রহী হয়ে জানতে চাইল। বিকেল শেষে আকাশ যেন সূর্য ডোবার সাথে সাথে এক রক্তিম রূপ ধারণ করেছে। বাইরে আস্তে আস্তে ল্যাম্প পোস্টের আলো জ্বলে উঠেছে, কিন্তু তবুও রাস্তায় ব্যস্ততা কমেনি, বরং আরো বেশি হর্ন চালিয়ে যানবাহন চলাচল করছে। উচ্ছ্বাস একবার বাইরের দিকে চোখ বুলিয়ে নিয়ে বলতে লাগলো, আমরা নতুন শহরে যাওয়ার পর উষান ভাই যখন ভার্সিটিতে অ্যাডমিশন নেয়, তখন ভাই আর সেখানে একটা মেয়ের সাথে ভালো বন্ধুত্ব হয়। মেয়ের নাম ছিল নাওরিন। ভাইয়া মেয়েটাকে ভালোবেসে ফেলে, বলতে গেলে খুব বেশি ভালোবেসে ফেলে। গ্র্যাজুয়েশন শেষে ভাইয়া নাওরিনকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু ভাইয়া জানতো না যে তার জন্য মন ভাঙা অপেক্ষা করছে। নাওরিন ভাইয়াকে না করে দেয়, কারণ তার বিয়ের আগে থেকেই অন্য কারোর সাথে ঠিক করা ছিল। আর নাওরিন তাকে খুব ভালোবাসে। ভাইয়া এটা সহজে মেনে নিতে পারেনি। এত সহজে নাওরিনকে ছাড়তে রাজি ছিল না। ভাইয়া নাওরিনকে বিভিন্নভাবে রাজি করানোর চেষ্টা করে। তখন নাওরিন বিরক্ত হয়ে আমাদের মা বাবাকে এই ব্যাপারে সব বলে দেয় আর ভাইয়াকে সামলাতে বলে। মা বাবা ভাইয়াকে অনেক বোঝানোর চেষ্টা করে আর নাওরিনকে ভুলে যেতে বলে, কিন্তু ভাইয়া। এ বলে উচ্ছ্বাস থামলো। কিন্তু কি? বিথি অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো। উচ্ছ্বাস আবার বলতে লাগলো, কিন্তু ভাইয়া এই জেদের উপর ছিল যে যে করেই হোক নাওরিনকে ভাইয়া বিয়ে করবেই।
ভাইয়া আমাদের সবার অগোচরে নওরিনকে জোর করে উঠিয়ে নিয়ে বিয়ে করার প্ল্যান করে। শাখা আতঙ্কিত হয়ে বলল, বাবা রে, কি সাংঘাতিক! পরে কি হলো? ভাইয়া যখন তার বন্ধুদের সাথে এ ব্যাপারে ফোনে কথা বলে আমি সে কথা শুনে ফেলি। আমি মা বাবাকে সব বলে দিই। বাবা ভাইয়াকে বাসায় আটকে রাখে আর নওরিনের পরিবারকে সতর্ক করে দেয়। নওরিনের পরিবার আর দেরি না করে সেদিনই ঘরোয়াভাবে নওরিনের বিয়ে তার ফিয়ন্সের সাথে করিয়ে দেয়। ব্যাস, এতেই ভাইয়া খুব বেশি কষ্ট পেয়ে যায়। তার মধ্যেই ধারণা জন্ম নেয় আমরা কেউ তাকে ভালোবাসি না, ভালোবাসলে তার সাথে কখনো এমন করতাম না। ভাইয়া তারপর আমাদের ছেড়ে চলে যায়, আলাদা থাকে। অনেক বোঝানোর চেষ্টা করেছি ভাইয়াকে, কিন্তু ভাইয়ার অভিমান যায়নি। বলে উচ্ছ্বাস একটা দীর্ঘশ্বাস নিল। শাখা উচ্ছ্বাসকে উদাস হতে দেখে উচ্ছ্বাসের টেবিলের উপর রাখা হাত ধরে বলল, মন খারাপ করো না উচ্ছ্বাস, তোমরা যা করেছো তার ভালোর জন্যই করেছো, কষ্ট থেকে বাঁচাতে করেছো। দেখিও, আগে নয়তো পরে উনি ঠিকই এটা বুঝতে পারবে। উচ্ছ্বাস শাখার দিকে তাকে মৃদু হাসি দিল। আচ্ছা উচ্ছ্বাস ভাই, উষান ভাই কি বিয়েতে আসবে না? বিধির প্রশ্ন শুনে উচ্ছ্বাসের মন আরো খারাপ হয়ে গেল। শান্ত স্বরে উত্তর দিল, আমি তো ভাইয়ার জন্য অপেক্ষা করব বলেছি, কিন্তু ভাই আসবে কিনা তা জানা নেই। তবে আমার মন বলছে এবার উনি আসবে। বাটালি হিল থেকে ফিরে আসার পর রাতে শাখা আর বিথি রুমে বসে কথা বলছে। বিথি এক পর্যায়ে বলে উঠল, আচ্ছা শাখা, উষান ভাই কেমন রে? আর তুই ওনাকে হিটলার ডাকিস কেন? ওহো, হঠাৎ উষান ভাইয়ের ব্যাপারে জানার এত আগ্রহ হলো কেন? প্রেমে পড়ে যাসনি তো? মজার সালে বিথিকে উদ্দেশ্য করে কথা বলল শাখা। বিথি তড়িঘড়ি করে বলে উঠল, আরে না রে, আসলে ওনার মন ভাঙার স্টোরি শুনে ওনার ব্যাপারে জানতে ইচ্ছে করছে। ও তাই ব্যাপার? শাখা আওড়ালো। সে একটু দম নিয়ে আবার বলতে লাগলো, আমি যতটুকু ওনাকে চিনেছি উনি খুব ভালো একটা ছেলে, যার তার সাথে মিশে না। একটু গম্ভীর স্বভাবের। বেশিরভাগ সময় বাসায় বসে বসে লেখাপড়া করত। স্কুল, কোচিং, 1 বা 1.5 ঘন্টা খেলাধুলা, এই নিয়ে ছিল তার জীবন। তবে বেশি রাগী উনি। শাখা কথা বলছে আর বিথি গালে হাত দিয়ে শুনছে। আর ভাই হিসেবে সে খুব পজিটিভ। উচ্ছ্বাস ছোটবেলা থেকেই বেশ শান্ত স্বভাবের। আমাদের পাড়ায় তখন রাজন নামের একটা বাজে ছিল আর তার একটা গ্যাং ছিল। ওরা প্রথম উচ্ছ্বাসকে খুব জ্বালাতো। একবার ওরা উচ্ছ্বাসকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় আর ওর চশমা নিয়ে ফেলে। উষান ভাই এটা দেখে ফেলে। উচ্ছ্বাসের এমন বেহাল দশা দেখে ওনার রক্ত মাথায় চড়ে যায়। রাজন আর পুরো গ্যাংকে উনি সেদিন একলা মেরে ওদের নাজেহাল অবস্থা করে দেয়। এরপর থেকে পাড়ায় উনি হিটলার নামে পরিচিত। উচ্ছ্বাসকেও কেউ আর জ্বালাতো না। আর আমি তো ওনার কাছ থেকে সব সময় বকা শুনতাম। কেন? বিথি আগ্রহের সাথে জানতে চাইল। শাখা বলতে লাগলো, একটা ঘটনা বলছি। তখন ক্লাস 4-এ পড়তাম। একবার আম্মুকে না বলে বান্ধবীদের সাথে পাশে পুকুরে গোসল করতে চলে যাই। কিন্তু কি হলো জানিস, আমি না সাঁতার জানতাম না। পুকুরের অসাবধানতা বশত পা পিছলে রেড এরিয়ায় পড়ে যাই। মানে যেখান থেকে আমি ডুবে যাচ্ছিলাম। আমার বান্ধবী একটা খেয়াল করলে সে ভয়ে চিৎকার করতে থাকে। তখন স্কুল থেকে উষান ভাই বাড়ি আসছিল। উনি পুকুরে নেমে আমাকে বাঁচায়। আমি ভয়ে কাঁপছিলাম। পানি মাথায় ঢুকে মাথায় জ্বালাতন করছিল। উনি এমন অবস্থায় কড়া রোদে আমাকে দাঁড় করিয়ে প্রায় 10 মিনিট বকা দেয়। তারপর সাইকেলের পেছনে বসিয়ে বাসায় দিয়ে যায়। এরপর দুপুরে বাইরে দেখলে বকা দিত আর অনেক বিষয়ে বকাঝকা করত। আমি ওনাকে খুব ভয় পেতাম। তো এই হলো উষান ভাইয়া ভালোর ওপর রাগী। বিথির হঠাৎ মন খারাপ হয়ে গেল। উষানের জন্য খুব খারাপ লাগছে শাখা। হয়তো নাওরিন মেয়েটাকে সত্যি খুব ভালোবাসতো, তাই হয়তো মেয়েটাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। এখনো মনে হয় তিনি মেয়েটাকে ভুলতে পারেননি, তাই হয়তো তার পরিবারকে আজও মাফ করতে পারেনি। বিথির কথা শুনে শাখা মন খারাপ করে বলল, খারাপ তো আমারও লাগছে, কিন্তু উচ্ছ্বাসের তার পরিবার যা করেছে ভাইয়ার ভালোর জন্যই করেছে। নওরিন ওনাকে ভালোবাসতো না। জোর করে বিয়ে করলে তিনি নওরিনের সাথে ভালো থাকতে পারতো না। বিথি হঠাৎ জোর গলায় বলে উঠল, কেন ভালোবাসতো না? দাদু যে বলে মেয়েরা নাকি জলের মতো হয়, যে পাত্রের ঢালবে তার আকার ধারণ করবে। আর উষান ভাইয়ের ভালোবাসা দেখে ওই মেয়েটা একদিনে হয়তো উষানকে ভালোবেসে ফেলতো। গল্পে আর সিনেমায় তো এমন হতে দেখা যায়। শাখা হাসি দিয়ে বলল, বাস্তবতা গল্প আর সিনেমা থেকে অনেক আলাদা হয় রে বিথি। নওরিন অন্য একজনকে ভালোবাসতো। উষান ভাই জোর করে তাকে বিয়ে করলে উনি হয়তো সারা জীবন উষান ভাইকে ঘৃণা করে যেত। যে যেমন সেই সবার বেলায় এক রকমই ভাবে। বিথির কথা শাখা চমকে গেল। মানে? বিথি বলল, মানে এই পৃথিবীতে
কিছু এমন ক্যাটাগরির মানুষ আছে যারা সারা জীবন একটা মানুষকে ভালোবেসে কাটিয়ে দিতে পারে। সে না থাকলে বা তাকে না পেলেও সে আর অন্য কাউকে তাহার জীবনে আসার অনুমতি দেয় না। তুই তেমন, তাই না? মানে তুই শুধু উচ্ছ্বাসকে ভালোবাসিস। উচ্ছ্বাস থাকুক বা না থাকুক তুই শুধু তাকেই ভালোবাসবি, তাই না? শাখা মুচকে এসে বলল, হ্যাঁ, আমি আমার জীবনে শুধু উচ্ছ্বাসকেই ভালোবাসবো আর পরকালে ওকে চাইবো। কিন্তু বিথি, তুই যে বলে উচ্ছ্বাস থাকুক বা না থাকুক, এই কথাটা আর বলবি না, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। একটু রাগে স্বরে বিথিকে ধমকালো শাখা। আচ্ছা সরি সরি, আর বলবো না। বলে বিথি কান ধরলো, তারপর শাখার হাত ধরে বলল, আর 3 দিন পর তোর গায়ে হলুদ, আর তারপরের দিন বিয়ে। উচ্ছ্বাস তৈরি হচ্ছে, তাই এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। শাখা উত্তরে শুধু বলল। কি রে, তোরা এখনো না ঘুমিয়ে গল্প করছিস? বলে কি 2 দিন পর বিয়ে? এভাবে রাত জেগে চোখের নিচে কালো দাগ করে ফেলবি নাকি? দাঁড়া, আমি আসছি। বাইরে থেকে শাখার দাদি তাহমিনা বেগমের হুঙ্কার এলো। শাখার বিধি তাড়াতাড়ি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। বেলকনিতে দাঁড়িয়ে আছে উচ্ছ্বাস। বেশ কয়েকবার উষানের নাম্বারে ফোন দিল, কিন্তু উষান একবারের জন্য ফোন ধরেনি। উচ্ছ্বাসের মন খুব খারাপ। সে ধরে নিয়েছে উষান তার বিয়েতে আসবে না, তার বিয়েতে ভাই থাকবে না। এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে? বিষণ্ণ মনে রুমে ফিরে এলো সে। পুরোনো দিনের অ্যালবাম বের করে তার সাথে উষানের ছবিগুলো দেখতে দেখতে স্মৃতিচারণ করতে লাগলো। পরের দিন সকালে উচ্ছ্বাসের বাড়ির কলিং বেল বাজছে। দিলারা এসে দরজা খুলল। দরজা খুলতে তিনি চমকে গেল, কারণ উষান দাঁড়িয়ে আছে দরজার সামনে। দরজার ওপাশে উষানকে রেখে দিলারা কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে তিনি উষানকে দেখছেন। উষান ফিরে এসেছে পুরো 3 বছর পর। সে তাদের কাছে ফিরে এসেছে। ওপাশে উষান চুপচাপ দাঁড়িয়ে আছে। দিলারা খুশিতে তাকে জড়িয়ে ধরল। উষানের বাবা, দেখো আমাদের উষান ফিরে এসেছে। উচ্ছ্বাস দেখ, তোর ভাই এসেছে। দিলারার আওয়াজ শুনে উচ্ছ্বাস আর তার বাবা সাজেদ সাহেব ছুটে এলো। সাজেদ সাহেব উষানের কাঁধে হাত রেখে বলল, বাবা, আমি খুবই খুশি হয়েছি তুমি ফিরে এসেছো তাই। উচ্ছ্বাস ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাই, অবশেষে তুমি এলে। উষান এতক্ষণে মুখ খুলল। না, এসে পড়িনি। ভাইয়ের বিয়ে হচ্ছে। একজন ভাই হিসেবে দায়িত্ব পালন করতে চাই, কারণ আমি আমার পরিবারকে ভালোবাসি। এই বলে উষান ব্যাগ নিয়ে ভিতরে চলে গেল। উষানের এমন কথা শুনে এদিকে সবার মন খারাপ হয়ে গেল। দিলারা বুঝতে পেরেছে ছেলের রাগ এখনো কমেনি, তাই উনি ছেলের পিছনে যেতে নিলে সাজ্জাদ সাহেব বাধা দিয়ে বলে, এখন যেও না, আগে আরাম করে নিক, তারপর 2জন মিলে কথা বলবো ওর সাথে। দিলারা সায় দিল। আর এদিকে উচ্ছ্বাস ভাই আসার এই খবর আর দেরি না করে শাখাকে জানিয়ে দিল। শাখা এটা শুনে খুব খুশি হলো, কারণ উচ্ছ্বাস খুশি তাই। রান্নাঘরে কাজ করছে জিন্নাত বেগম। শাখা এলো তাকে সাহায্য করতে। শাখাকে খুশি দেখে জিন্নাত জিজ্ঞাসা করলো, কিরে, এত খুশি কেন? শাখা তাকে বলল, মা জানো, উচ্ছ্বাসের বড় ভাই উষান বাড়ি ফিরে এসেছে। উচ্ছ্বাস অনেক খুশি। জিন্নাতও খুব খুশি হলো এই কথা শুনে। হঠাৎ তার মনে খেয়াল এলো, যেহেতু উষান এসেছে তাই আজকে উচ্ছ্বাসের পুরো পরিবারকে আজ রাতের খাবারের জন্য আমন্ত্রণ করবে। তিনি শাখাকে এই কথা জানালে শাখাও মত দিল। তিনি তখনই দিলারাকে নিজে ফোন করে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানালো। দিলারা খুশি মনে তা গ্রহণ করলো। এদিকে উচ্ছ্বাস এসে উকি দিল উষানের রুমে। দেখলো উষান রুম অন্ধকার করে শুয়ে আছে। ভাই, আসবো? উষান ক্ষীণস্বরে জবাব দিল। এসো। উচ্ছ্বাস রুমে এসে খাটে বসলো। উষান শোয়া থেকে উঠলো না। উচ্ছ্বাস উষানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তাকে এইভাবে হাসতে দেখে উষান বলল, কি মনে রং লেগেছে নাকি যে এইভাবে হাসছো? উচ্ছ্বাস হাসি মুখে উত্তর দিল, ভাই, আমি জানতাম তুমি বেশি দিন আমাদের সাথে রাগ করে থাকতে পারবে না। উষান কপালে হাত রেখে চুপচাপ শুয়ে আছে। দিলারা এলো উষানের জন্য নাস্তা নিয়ে। নাস্তা টেবিলের উপর রেখে তিনি উষানকে উদ্দেশ্য করে বলল, ঈশান, তুই এসেছিস, সেই জন্য আজ রাতে শাখার বাড়িতে ডিনারের জন্য আমাদের ইনভাইট করেছে। যাবি তুই? উচ্ছ্বাস বলল, যাবে না কেন? অবশ্যই যাবে। ভাইয়ের জন্যই তো এই আয়োজন। ভাই না গেলে কি হয়? উষান শুধু একবার হাত সরিয়ে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে আবার কপালে হাত রেখে চুপচাপ শুয়ে থাকলো। রাতে শাখার বাড়িতে উচ্ছ্বাসের পুরো পরিবার এলো। উষানও এলো। আরিফ সাহেব আর জিন্নাত তাদের অভ্যর্থনা জানালো। ড্রয়িং রুমে সবাই এসে বসলো। এদিকে উষান বেশ আগ্রহী হয়ে আছে শাখাকে দেখার জন্য। ছোটবেলায় বেশ বোকা ছিল মেয়েটা। বয়স মনে হয় সবেমাত্র 6 কি 7 ছিল। নতুন সাইকেল চলা শিখেছিল। একবার সাইকেল চালাতে চালাতে পাড়ার শেষ মাথায় চলে যায়। সেখানে গিয়ে ঘটে এক অঘটন। সে পাড়ার শেষ মাথায় গিয়ে আর রাস্তা চিনতে পারছিল না। কিভাবে ফিরে আসবে বুঝতে পারছিল না। ব্যাস ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করে দেয়। উষান তখন দোকান থেকে কিছু জিনিস আনতে গিয়েছিল। সে তাকে দেখে কান্নার কারণ জানতে চাইলে যখন শুনলো রাস্তা চিনছে না, খুব হাসি পেল তার।
সেদিন সে শাখাকে আচ্ছা মতো বকাঝকা করলো যাতে আর এরকম বোকামি না করে। আগে রাস্তা ভালো মতো চিনে নিতে বলে। এরপর আরো অনেক বোকামির কারণে উষানের থেকে বকা শুনতো। সেদিনের কথা এইসব, অথচ আজ সেই মেয়েটা তার ভাইয়ের বউ হবে। কি অদ্ভুত। উষান যখন এসব ভাবছে ঠিক তখনই শাখার বিথি দুজনেই নাস্তা ভর্তি ট্রেনের ড্রয়িং রুমে এসে হাজির হলো। সবাইকে সালাম দিল। হঠাৎ উষান চমকে উঠলো। সবকিছু যেন থেমে গেল। সেই বিকেলের বসন্তপুরি তার সামনে। নিজের ঘর অন্ধকার করে মেঝেতে বসে আছে উষান। মাথায় তীব্র ব্যথা অনুভব করছে, কিন্তু মাথার ব্যথা থেকেও মনের ব্যথা যেন শতগুণ বেশি। নিয়তি তার প্রতি এতটা নিষ্ঠুর হবে স্বপ্ন ভাবেনি সে। প্রথমে নওরিনকে ভালোবেসেছিল, তাকে পায়নি। নওরিনের দেওয়া সে আঘাত ভোলাতে সময় লেগেছিল তার অনেকখানি, কিন্তু তবুও নিজেকে খুব একা মনে হতো তার। খুব করে চাইতো এমন কেউ একজন তার জীবনে আসুক যে তাকে ভালোবাসবে। তারপর সেই বিকেলে কৃষ্ণচূড়া গাছের নিচে সে বসন্তপুরীকে দেখেছিল। সেদিন তাকে দেখে তার কিছু একটা তো হয়েছিল। ভালোবাসা নামক শব্দটা যে রাগ এতদিন মনে রাখা ঘরে দরজা বন্ধ করে বসেছিল, সে আবার দরজা খুলেছে, যেন আবার বসন্ত এসেছে। কিন্তু আজ যেন আবার সবকিছু এলোমেলো হয়ে গেল যখন জানতে পারলো তার সে বসন্তপুরী তার ভাইয়ের হবু বউ শাখা। হ্যাঁ, শাখাই উষানের সে বসন্তপুরী যাকে সেদিন উষান প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিল। সেদিন উষান তার ফোনে চুপিসারে শাখার একটা ছবিও তুলেছিল। উষান শাখার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু এর আগেই বিধি তাকে ডাক দেয় আর সে রিক্সায় উঠে যায়। শাখার ছবি তার এক পরিচিত লোককে দিয়ে শাখার ব্যাপারে খোঁজ নিতে বলে। এতদিন উষান লোকটা তাকে শাখার খবর জানাবে এই আশা প্রহর গুণ ছিল, আর আজ যখন জানতে পারলো তার ভাইয়ের সাথে তার বসন্তপুরী বিয়ে হতে চলেছে, যেন সে জীবনে সবচেয়ে বড় আঘাতটা পেয়ে গেল। যখন শাখার বাড়িতে ছিল নিজেকে অনেক কষ্টে সামনে নিয়েছিল, কিন্তু এখন আর পারছে না সেই সত্যটা মানতে। কিভাবে সে দেখবে শাখাকে তার ভাইয়ের বউ হিসেবে? উষানের ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করতে। উষান খাটে ঠেস দিয়ে এখনো মেঝেতে বসে আছে। চোখের কোণ বেয়ে পড়ছে নোনা জল। উচ্ছ্বাস এলো তার রুমে। ভাই তুমি অন্ধকারে বসে আছো কেন? এই বলে উচ্ছ্বাস বাতি চালালো। উষানকে মেঝেতে বসে থাকতে দেখে সে তার কাছে গেল। ভাই কি হয়েছে তোমার? এভাবে মেঝেতে বসে আছো কেন? উচ্ছ্বাস উষানকে হাত দিয়ে নাড়াতে গেলে তার মনে হলো উষানের গা বেশ গরম। কণ্ঠতার সাথে বলল, ভাই তোমার শরীর এত গরম কেন? জ্বর উঠেছে নাকি? ভাই তুমি উঠো। উচ্ছ্বাস উষানকে উঠাতে নিল, ঠিক তখনই উষানের হাত থেকে ছিটকে তার মোবাইল পড়ে গেল। উচ্ছ্বাস তাকে খাটে হেলান দিয়ে বসিয়ে ফোন তুলতে গেলে স্ক্রিনে শাখার ছবি দেখলো। শাখার ছবি দেখে সে বড় রকমের একটা ছটকা খেল। শাখার ছবি তার ভাইয়ের ফোনে কেন? ফোন হাতে নিয়ে ধীর পায়ে মনে এক অজানা ভয় নিয়ে এসে উষানের কাছে গেল। ভাই তোমার ফোনে শাখার ছবি কেন? এদিকে জ্বরের ঘরে উষানের হুঁশ নেই। সে আনমনে বলতে লাগলো, শাখা আমার বসন্তপুরী, ভালোবাসি তোমাকে শাখা, অনেক অনেক ভালোবাসি। কিভাবে তোমাকে ছোটর বউ হিসেবে দেখবো? আমি পারবো না আমি। উচ্ছ্বাস কথাগুলো স্পষ্ট শুনতে পেল। কানে যেন আগুন লেগে গেল তার। মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। তার ভাই এসব কি বলছে? শাখা 2 দিন পরে যার সাথে তার বিয়ে হবে তাকে তার বড় ভাই ভালোবাসে? খাটে বসে আছে শাখার মামাতো বোন বিথি। মনে মনে উষানের কথা ভাবছে। উষানকে দেখার সাথে সাথে উষানকে ভালো লেগে যায় তার। তারপর থেকে খালি উষানের কথা ভাবছে সে। শাখা রান্নাঘরের কাজ সেরে রুমে এসে দেখলো বিথি আনমনে কি যেন ভাবছে আর মিটিমিটি হাসছে। শাখাও আনমনে হেসে উঠলো, কারণ সে অনুমান করতে পারছে বিথি উষানের কথা ভাবছে। আজকে যতক্ষণ উষান এখানে ছিল তার প্রতি বিথির এক অন্যরকম দৃষ্টি ছিল। শাখা এসে বসলো তার পাশে। উষান ভাইয়ের কথা ভাবছিস তাই না? পাশে শাখার কথায় বিথি আচমকাই বলে দিল, বলে আবার নিজে চমকে উঠলো। আর এদিকে শাখা হাসতে হাসতে বলল, তো মনের কথা মুখে চলে এলো। উষান ভাইকে ভালো লেগে গেছে তাই না? বিথি লজ্জারাঙা মুখ নিয়ে মাথা নাড়ল। বিথির কথা শুনে শাখা খুশি হওয়ার বদলে বরং উদাস হয়ে গেল। ক্ষীণস্বরে বলল, কিন্তু বিথি ওনার একটা অতীত আছে। তোর কি মনে হয় উনি নওরিনকে পুরোপুরি ভুলে যেতে পারবে? আর বাই চান্স হয়ে গেল তোর আর ওনার বিয়ে, কিন্তু এরপরেও নওরিনের প্রতি অনুভূতি থাকলে তুই কি তা মেনে নিতে পারবি? বিথি শাখার কথা শুনে মনে মনে বেশ রেগে গেল, কিন্তু তা সামান্যই প্রকাশ করলো। নওরিন তার একটা কালো অতীত, যে শুধু তাকে ব্যথা ছাড়া আর কিছু দিতে পারেনি। শুধু একবার আমার সাথে তার বিয়েটা হয়ে যাক, তারপর নওরিনের নাম সহ আমি ওর জীবন থেকে মুছে দিব। ওশান শুধু আমাকেই ভালোবাসবে, কথা দিচ্ছি। এই বলে বিথি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো। আর এদিকে শাখা বিথির আচরণে পুরো থ হয়ে গেল। বিথি, এই বিথি রাগ করেছিস নাকি? বিথি কিছু না বলে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। ওশানের জীবনে এখন আমি এসে গেছি। ওশানের মনে শুধু এখন আমি রাজত্ব করব, আর কেউ সেখানে থাকতে পারবে না, আর কেউ না। উষানকে জলপট্টি দিয়ে তারপর তাকে ওষুধ খাইয়ে দিল উচ্ছ্বাস। উষান ঘুমিয়ে পড়েছে।
উচ্ছ্বাস এসে বেলকনিতে দাঁড়ালো, চশমা খুলে চোখ মুছে নিল। বাইরে ঝিরিঝিরি বাতাস, ঝিঝি পোকার ডাক আর চাঁদের আলোয় স্নিগ্ধতা জড়িত পরিবেশেও যেন উচ্ছ্বাস মনে শান্তি খুঁজে পাচ্ছে না। মনে মনে ভাবতে লাগলো, সবই ঠিক ছিল, হঠাৎ যেন সব এলোমেলো হয়ে গেল। উষান ভাই নওরিনকে ভুলে আবার অন্য একজনকে ভালোবাসলো, কিন্তু কাকে ভালোবাসলো? তার ছোট ভাইয়ের বাগদত্তাকে? শাখা মা বাবার মধ্যে যদি কেউ এই কথা ভুলেও জেনে ফেলে, তাহলে খুব বিশ্রী একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। আর উষান ভাইকে কিভাবে সামলাবো আমি? এর আগেও একবার উষান ভাই ভালোবেসে আঘাত পেয়েছে, তার উপর ওনার কন্ডিশন স্বাভাবিক নয়। ছোটবেলায় যে দুর্ঘটনা ঘটে, তারপর থেকে যে উনি মানসিক সমস্যায় ভুগছে, অসুস্থ শরীর আর মন নিয়ে কিভাবে আবার এই আঘাত সহ্য করবে? না, সব এলোমেলো লাগছে। উচ্ছ্বাস তার ফোন বের করে শাখাকে ফোন দিল। শাখা উচ্ছ্বাসের ফোন পেয়ে বেলকনিতে চলে এলো। তো এতক্ষণে আমাকে ফোন করার সময় হলো আপনার? শাখার কথা শুনে উচ্ছ্বাস বলল, উষান ভাইয়ার জ্বর উঠেছে, তাকে দেখছিলাম। শাখা চিহ্নিত কণ্ঠে জিজ্ঞেস করলো, জ্বর উঠেছে? এখন কেমন আছে? ভালো আছে। উচ্ছ্বাস হঠাৎ অন্যমনস্ক হয়ে বলে উঠল, আচ্ছা শাখা, নরিনের বিয়ে যদি ভাইয়ের সাথে হয়ে যেত, তাহলে নরিন চাইলে কি ভাইয়ের সাথে সুখী হতে পারতো না? আচ্ছা, তোমার সাথে এমন কিছু হলে তুমি কি মেনে নিতে পারবে? উচ্ছ্বাসের এমন কথা শুনে শাখা বেশ রেগে গেল। উচ্ছ্বাস, কি সব আজে বাজে কথা বলছো তুমি? দিলে তো মনটা খারাপ করে। এই বলে শাখা কল কেটে দিল। আর এদিকে উচ্ছ্বাস শাখাকে কয়েকবার আবার ফোন দিল, কিন্তু শাখা ফোন ধরলো না। উচ্ছ্বাস মন খারাপ করে বলতে লাগলো, জানি না সামনে কি হবে। ওদিকে শাখা কাঁদো কাঁদো হয়ে বলতে লাগলো, উচ্ছ্বাস এমন কথা বলছে কেন? কি হয়েছে ওর? কি চলছে ওর মনে? পরের দিন সকালে উষান দাঁড়িয়েছে শাখার বাড়ির উঠানে, সেই কৃষ্ণচূড়া গাছের নিচে। কৃষ্ণচূড়া গাছটি ফুলে ছেয়ে আছে, আর নিচে অনেক ফুল পড়ে উঠান লাল হয়ে আছে। শাখা এলো আর উষানকে ডাকলো, উষান ভাই। উষান ঘুরে তাকালো। হালকা গোলাপি রঙের কামিজের সাথে টিয়া রঙের সালোয়ার আর ওড়না পরেছে শাখা, মাথায় কাপড় দেওয়া, কোনো সাজগোজ নেই, তবুও দেখতে খুব ভালো লাগছে তাকে। উষান কিছুক্ষণ মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে। শাখা আবার ডাক দিল, উষান ভাই, আপনি বাসায় না এসে উঠানে কেন ডেকেছেন আমায়? আসুন না, বাসায় আসুন। উষান হালকা হেসে উত্তর দিল, না, বাসায় আসবো না, আমি তো শুধু তোমাকে এই গিফট দিতে এসেছি। এই বলে উষান শাখার দিকে র্যাপিং পেপারে মোড়া একটা বক্স এগিয়ে দিল। শাখা অস্ফুট স্বরে বলল, গিফট আমার জন্য? উষান মুচকে এসে বলল, হ্যাঁ, এটা তোমার জন্য নিয়েছিলাম, কিন্তু কাল সবার সামনে দিতে পারিনি। নাও, এটা নাও। শাখা কিছুটা সংকোচ বোধ করছে তার এই গিফট নেওয়া ঠিক হবে কিনা তা ভেবে। তাকে এইভাবে ভাবতে দেখে উষান আকবরই নিজে শাখার হাতের মধ্যে সে বক্স ধরে দিল আর বলল, আরে এত ভাবার কিছু নেই, আমার থেকে তুমি গিফট নিতে পারো। শাখা আর কিছু বলল না, শুধু মুচকে এসে ধন্যবাদ দিল। উচ্ছ্বাস ঘুম থেকে উঠে উষানের রুমে গেল, কিন্তু উষানকে রুমে পেল না। উচ্ছ্বাস মাকে জিজ্ঞেস করলো, মা, উষান ভাই কোথায়? দিলারা উত্তর দিল, ও, সে তো শাখার বাসায় গেছে, ওর জন্য নাকি একটা গিফট নিয়েছে, ওটা দিতে গেছে। এই কথা শুরু উচ্ছ্বাস এক মুহূর্ত দেরি না করে শাখার বাড়ির দিকে দৌড় দিল। আচ্ছা উষান ভাই, আপনি নাকি উচ্ছ্বাসের উপর রাগ করে আছেন? শাখার কথা শুনে উষান চমকে বলল, তোমাকে কি উচ্ছ্বাস এই কথা বলছে? উষানের কথায় শাখা ঢুক দিল। না মানে, আপনি তো জানেন উচ্ছ্বাস খুব সরল মনের, এই কথায় কথায় জানতে পারলাম আপনি নাকি ওর উপর রাগ করে আছেন। উষান চুপ হয়ে আছে। শাখা আবার বেশ নরম সুরে বলল, ভাইয়া, উচ্ছ্বাস না আপনাকে খুব ভালোবাসে, ওর খুব কষ্ট হয় আপনি যে ওর সাথে রাগ করে আছেন, তাই প্লিজ ওর উপর রাগ করে থাকবেন না। উষান মনে মনে বলতে লাগলো, রাগ তো আমার ভাগ্যের উপর, যা আমার প্রতি এতটা নিষ্ঠুর হলো যে যাকে আমি ভালোবাসি সে আমার ছোট ভাইকে। উষান হালকা হেসে বলল, আমার কারো উপর কোনো অভিযোগ নেই শাখা, আর উচ্ছ্বাস তো আমার ছোট ভাই, আমি কি ওর উপর রাগ করে থাকতে পারি? শাখা বিনিময়ে মুচকে হাসলো। ততক্ষণে সেখানে উচ্ছ্বাস চলে আসলো। সে আসা মাত্র একবার উষানের দিকে তাকালো আর একবার শাখার দিকে, তারপর বেশ স্বাভাবিক হয়ে প্রশ্ন করলো, ভাই তুমি এখানে? শাখা বলল, উষান ভাই আমাকে গিফট দিতে এসেছে। ও আচ্ছা, তোমরা কথা বলো, আমি আসি। এই বলে উষান চলে গেল। এখনো আমার উপর রেগে আছো? গতকাল রাতে যা হয়েছিল এর জন্য আই এম সরি শাখা, প্লিজ এভাবে রাগ করে থেকো না। শাখা অভিমানী কণ্ঠে বলল, তুমি এমন কথা বলবেই বা কেন উচ্ছ্বাস? তুমি জানো আমি কত কষ্ট পেয়েছি, আমি তোমাকে ভালোবাসি। কিভাবে ভাবতে পারলে আমি অন্য কারোর সাথে সুখী হতে পারবো? মনে রেখো, তোমাকে আমি ভালোবেসেছি উচ্ছ্বাস, আর আমি শুধু তোমাকে ভালোবেসে যাব, তাই কখনো আর এই কথা বলবে না। শাখার চোখের কোণে চিকচিক করছে পানি। উচ্ছ্বাস শাখার একটু কাছে এসে হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিল।
কৃষ্ণচূড়া গাছের ঝুলে থাকা একটা ডাল থেকে একটা বোঁটাসহ ফুল ছিঁড়ে নিল। তারপর সেটা দিয়ে একটা রিং বানিয়ে উচ্ছ্বাস সেই রিংটা শাখার হাতে পরিয়ে দিল আর বলল, কথা দিচ্ছি শাখা, তুমি আমারই থাকবে। শাখাও সাথে সাথে বলল, আমিও কথা দিচ্ছি, আমি শুধু তোমাকেই ভালোবাসবো। সাক্ষী রইল এই পৃথিবী, আর সাক্ষী রইল তোমার দেয়া এই কৃষ্ণচূড়া গাছটি। উচ্ছ্বাস বাসায় ফিরে এলো। এসে দেখলো উষান বেলকনিতে দাঁড়িয়েছে। উচ্ছ্বাস প্রশ্ন ছুড়ল, তুমি শাখাকে কোথায় দেখেছিলে ভাই? উচ্ছ্বাসের প্রশ্ন শুনে উষান যেভাবে দাঁড়িয়েছিল সেভাবে মুখ ঘুরে উল্টো দিকে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ নীরবতা। উচ্ছ্বাস আবার বলল, বলো না ভাই, শাখাকে কোথায় দেখেছিলে তুমি? উষান উল্টো দিকে ঘুরে ক্ষীণ কণ্ঠে বলল, 21 দিন আগে সাভারে দেখেছিলাম। এক সোনাবরণ বিকেলে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে। প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলাম, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। উষান কথাগুলো সংকোচ ছাড়া নির্ভয়ে বলে যাচ্ছে, আর উচ্ছ্বাস চুপচাপ দাঁড়িয়ে শুনছে। উষান এবার উচ্ছ্বাসের দিকে ঘুরে দাঁড়ালো। বিশ্বাস করো উচ্ছ্বাস, তখন আমি শাখাকে একদম চিনতে পারিনি। আসলে অনেক বছর পর দেখছি তো, তাই জানতাম না যে আমি যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছি ওর সাথে আমার ছোট্ট ভাইয়ের বিয়ে হতে চলছে। আর এখন যখন জানতে পেরেছি। উষান একটা তাচ্ছিলের হাসি হাসলো। উচ্ছ্বাস উষানের দিকে এগিয়ে এলো। হঠাৎ জোরে উষানকে জড়িয়ে ধরলো। ভাই, আই এম সরি, আমার কারণে বারবার তোমাকে কষ্ট পেতে হয়। কাঁদো কাঁদো গলা বলল উচ্ছ্বাস। উষান উচ্ছ্বাসের পিঠে হাত বুলিয়ে দিয়ে তাকে ছাড়িয়ে নিল। তার দু কাঁধে হাত রেখে বলল, আরে পাগল, তুই কেন সরি বলছিস? শাখা তোকে শাখা তোকে ভালোবাসে। এতে তোর কোনো দোষ নেই। আসলে যা কিছু ঘটেছে তা আপনা আপনি ঘটে গেছে, এতে কারো কোনো দোষ নেই, না আমার, না তোর, আর না শাখার। তাই নিজেকে দোষ দিস না। উষান কিছুক্ষণ দম নিল, তারপর বলল, দেখ ভাই, শাখা আর তুই একে অপরকে ভালোবাসিস। আমার সাথে যা হয়েছে আমি তা একটা দুর্ঘটনা ভেবে ভুলে যাব। তুইও সব ভুলে যা, এতেই সবার ভালো। আমি শুধু চাই শাখা ভালো থাকুক আর তুই ভালো থাক। আমিও সব ভুলে যাব, তাই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে বিয়েতে ফোকাস কর। উচ্ছ্বাস উষানের কথায় বেশ খুশি হলো। তার ভাই পরিস্থিতি বুঝতে পেরেছে, এখন আর কোনো ঝামেলা হবে না। উচ্ছ্বাস হাসি মুখে বলল, থ্যাঙ্কস ভাই। উষান একটা হাসি বিনিময় করলো। এমন সময় সেখানে দিলারা বেগমের আগমন ঘটলো। তোরা দুই ভাই কি সারাদিন ওইখানে দাঁড়িয়ে থাকবি? ভুলে গেছিস উচ্ছ্বাস? আজকে শাখাকে নিয়ে বেশ শপিং করতে যেতে হবে। তাড়াতাড়ি নাস্তা করে রেডি হয়ে নে, অনেক শপিং করতে হবে, আজকে পুরো দিন চলে যাবে। উচ্ছ্বাস মুচকি হেসে বলল, আমি তো ভুলে গিয়েছিলাম আজ শপিং এ যেতে হবে। দাঁড়াও, আমি শাখাকে ফোন দিয়ে রেডি হতে বলি। দিলারা সাথে সাথে বলে উঠল, আমি অলরেডি ওকে ফোন দিয়ে রেডি হতে বলেছি, তোরা নাস্তা করে রেডি হয়ে নে। উষান, তুইও চল আমাদের সাথে। বিয়ের শপিং এর কথা শুনে উষানের খুব খারাপ লাগছে। আজ সকালে ওঠা মাত্র তার শাখাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই ছুটে গিয়েছিল শাখার কাছে, শুধু এক নজর তাকে দেখার জন্য। কিন্তু শাখা যখন উচ্ছ্বাসের কথা বলছিল তখন উষান উপলব্ধি করতে পেরেছে শাখা উচ্ছ্বাসকে কতটা ভালোবাসে। যাকে ভালোবাসে তাকে না পাওয়া কতটা কষ্টের এটা উষান জানে, তাই সে চায় না শাখাও একই কষ্ট পাক। ভালো থাকুক শাখা উচ্ছ্বাসের সাথে, তাই সে সরে আসার সিদ্ধান্ত নিল, সব ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ভুলে যাবে বললেই তো সহজে সব ভুলা যায় না। শাখার প্রতি যে অনুভূতি তা সহজে পাল্টাবে না। উষানের কষ্ট হবে শাখার উচ্ছ্বাসকে একসাথে দেখতে। সে সিদ্ধান্ত নিয়েছে শাখার উচ্ছ্বাসের জীবন থেকে দূরে চলে যাবে, থাকবে না এই বিয়েতে। কালই সে কোনো এক বাহানায় চলে যাবে। উষান দিলারাকে বলল, মা আমি যাব না। কিন্তু দিলারা মানছে না, সে যাওয়ার জন্য জোর করছে। উচ্ছ্বাস উষানের মনের অবস্থা কিছুটা টের পেল। সে মনে মনে বলতে লাগলো, আমি জানি ভাই তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। এটা শুধু আমার আর তোমার জীবন না, শাখারও খুশি এতে জড়িয়ে আছে। আমি ওকে কষ্ট দিতে পারবো না, তাই আমাকে নিষ্ঠুর হতে হয়েছে। আমাকে তুমি ক্ষমা করো ভাই। উচ্ছ্বাস দিলারাকে বলল, থাক না মা, ভাই যখন যেতে চাইছে না জোর করো না, আমরা যাই। দিলারা বলল, ঠিক আছে, আয় নাস্তা করে নে। এদিকে শাখা আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। হঠাৎ তার চোখ গেলে উষানের দেওয়া গিফটের উপর। সে গিফটটা খুলে দেখলো একজোড়া সুন্দর কানের দুল আর একটা শোপিস, একটা সাইকেল, সাইকেলের সামনে একটা বাস্কেট, তাতে ফুল, আর সাইকেলের উপর একটা ছোট ছেলে, তার পিছনের সিটে একটা মেয়ে। দুজনের মুখে হাসি। শাখা শোপিসটা দেখে মুচকে হাসলো। শাখা খেয়াল করলো সে যে জামা পরেছে তার সাথে কানের দুলগুলো ম্যাচ হচ্ছে, তাই সে দুলগুলো পরে নিল। বিথি এসে শাখার কানের দুলগুলো খেয়াল করলো। আরে শাখা, কানের দুলগুলো তো খুব সুন্দর। শাখা হেসে বলল, সুন্দর না? উষান ভাই দিয়েছে। বিথি তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, উচ্ছ্বাসের বাসায় যাব। বলে শাখা চলে গেল।
উষান শাখাকে কানের দুল গিফট করেছে, এটা শুনে বিথির মুখ কালো হয়ে গেল। কারণ শাখার প্রতি উষানের কেয়ার, এই বিষয়টা তার মনে ক্ষীণ সন্দেহের জন্ম দিয়েছে। বিথি রেডি হয়ে ড্রয়িং রুমে এলো। জিন্নাত আর তাহমিনা বেগম শাখার সাথে কথা বলছে। বিথিকে দেখা মাত্র শাখা বলল, এসেছিস তুই, চল যাই। শাখা বিথির সাথে জিন্নাতও যাবে। তারা যেতে নিলে তাহমিনা বেগম বলল, শোন শাখা, শাশুড়ির সাথে বিয়ের শপিং করতে যাচ্ছিস, শুধু নিজের পছন্দ দেখিস না, দিলারার মতামত ও নিবি, আর তার পছন্দ আর উচ্ছ্বাসের পছন্দের ও দাম দিবি, বুঝেছিস? আচ্ছা দাদু। তাহমিনা বেগম থেকে বিদায় নিয়ে ওরা বাইরে এলো। দিলারা আর উচ্ছ্বাস এদিকে ওদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। শাখাদের আসতে দেখে উচ্ছ্বাস জিন্নাতকে সালাম দিল। শাখার বিথি দিলারাকে সালাম দিল। দিলারা ওদের গাড়িতে উঠতে বলল। বিথি উষানকে সেখানে না দেখে শাখাকে বলল, ওশান কোথায় শাখা? ও যাবে না? উষান ভাই যাবে না উচ্ছ্বাস? ভাই যাবে না বলেছে। এই কথা শুনে বিথির মন খারাপ হয়ে গেল। শাখা এটা বুঝতে পারলো। শাখা বিথিকে খুশি করার জন্য উষানকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। শাখা বলল, আপনার একটু দাঁড়ান, আমি আসি। কোথায় যাচ্ছ শাখা? তুমিও আসো উচ্ছ্বাস। উষান ভাইয়ের সাথে দেখা করতে যাব, আসো। উষানের সাথে দেখা করবে শুনে উচ্ছ্বাসের বেশ অস্বস্তি বোধ করতে লাগলো। ও কি করে তাকে বুঝবে যে সে উষানের সামনে গেলে উষানের কষ্ট হয়। কিন্তু এই মুহূর্তে তার শাখার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। তাই চুপচাপ শাখার সাথে গেল। বিথিও তাদের সাথে যোগ দিল। উষান প্রথম না যেতে চাইলেও শাখা জোর করায় অবশেষে উষানও তাদের সাথে শপিং এ যেতে রাজি হলো। উষান যাবে দেখে বিথি খুশি হলো। এই ভেবে সে তার সাথে সময় কাটাতে পারবে। সবাই নোভাতে বসলো। উষান আর উচ্ছ্বাস সামনে বসলো। উষান ড্রাইভ করবে। শাখা বিথির পাশে বসলো। শাখা ফিসফিস করে তাকে বলল, এবার খুশি তো বিথি? উষান ভাইও যাচ্ছে। বিথি হালকা হাসলো। থ্যাঙ্কস। সানমারে আসলো তারা। রীতিমতো সবার শপিং এ ব্যস্ত হয়ে পড়লো। শাখার জন্য লেহেঙ্গা দেখছে। উচ্ছ্বাস একটা ব্লু গ্রিন কালারের একটা ওড়না নিয়ে শাখার মাথায় পরিয়ে দিল। শাখা আয়নায় নিজেকে দেখতে লাগলো। উচ্ছ্বাস একটু দূরত্ব রেখে তার পিছনে দাঁড়িয়ে আস্তে করে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। শাখা লজ্জায় লাল হয়ে গেল। দূর থেকে দাঁড়িয়ে উষান ওদের দেখছে। বুকে যেন এক চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে তার। বিথি উষানকে একা দাঁড়িয়ে থাকতে দেখিয়ে তার কাছে গেল। উষান বিথির দিকে তাকালো। হাই। উষানও প্রত্যুত্তরে হ্যালো বলল। আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন যে? আপনার কি ভালো লাগছে না? বিথি নম্র সুরে জিজ্ঞেস করলো। উষান উত্তরে বলল, তেমন কিছু না, আমার ভালোই লাগছে। বিথি উষানকে উদ্দেশ্য করে বলল, ওশান ভাই, আমি না কানের দুল নিতে চাই। আপনি আমার সাথে একটু ওই শপটাতে আসবেন? উষান বিথির অনুরোধে তার সাথে গেল। বিথি কানের দুল দেখতে লাগলো। ও একটা ঝুমকো নিয়ে নিজের কানের কাছে ধরলো। ঝুমকোটা সুন্দর না ওশান ভাই? আমাকে মানাচ্ছে? উষান প্রত্যুত্তরে বলল, হ্যাঁ, সুন্দর লাগছে। ওশান ভাই, আপনি কি আমাকে আরো কানের দুল বাছাই করতে সাহায্য করবেন? উষান একটু সংকোচ নিয়ে বলল, আসলে মেয়েদের এই সব ব্যাপারে আমার তেমন ধারণা নেই। তোমার যা ভালো লাগে তুমি তাই নাও। উষানের কথায় বিথির মুখ যেন মন খারাপের কালো আধারে ছেয়ে গেল। শাখাকে কত সুন্দর কানের দুল গিফট করলো, অথচ আমার বেলায় বলছে তার এইসব ব্যাপারে কোনো আগ্রহ নেই। আগ্রহ কি শুধু শাখার বেলায় থাকে? কিন্তু কেন? শপিং শেষে বাড়ি ফিরছে শাখারা। বিথি গাড়িতে বসে এক অদ্ভুত ভাবনায় ডুব দিয়েছে। বিথি আজ খুব করে চেষ্টা করছে উষানের সাথে বন্ধুত্ব করার জন্য। উষান যাতে তার দিকে একটু খেয়াল করে তার জন্য। কিন্তু সে দেখলো পুরো সময় যতক্ষণ তারা সাথে ছিল উষানের মনোযোগ শাখার দিকে ছিল। এক অন্যরকম দৃষ্টি ছিল শাখার প্রতি। সেই দৃষ্টি যেন বিথিকে কিছু একটা বলে দিয়েছে। বিথি শাখার দিকে কেমন ঈর্ষাকাতর দৃষ্টিতে তাকালো। শপিং থেকে ফেরার পর সবাই মিলে উচ্ছ্বাসের বাসায় শপিং এর জিনিসগুলো সব ঠিকঠাক মতো এসেছে কিনা দেখছে। আর তাহমিনা বেগমকে দেখাচ্ছে। সবাই কথা বলছে, বেশ হাসি খুশি আমেজপূর্ণ পরিবেশ। কিন্তু এমন আনন্দঘন একটা পরিবেশে বিথি চুপচাপ একপাশে মন কালো করে বসে আছে। মনে তার শাখা আর উষানকে নিয়ে সন্দেহের দানা বেঁধে গেছে। বিথি নিজেকে বলতে লাগলো, না, এইভাবে থাকা যাবে না। ওশানের সাথে কথা বলা উচিত। ওশানের মনে কি চলছে তা জানা উচিত। বিথি চারপাশে তাকিয়ে দেখলো আশেপাশে কোথাও উষান নেই। বিথি ওয়াশরুমে যাওয়ার কথা বলে উষানকে খুঁজতে চলে গেল। বিয়ের শপিং দেখতে দেখতে হঠাৎ তাহমিনা বেগমের চোখে পানি এসে গেল। উচ্ছ্বাস তার পাশে বসে আছে। তাহমিনা বেগমের চোখে পানি তার নজরে এড়ালো না। দাদু, তুমি কাঁদছো কেন? উচ্ছ্বাসের কথা শুনে সবাই তার দিকে তাকালো। কি হয়েছে মা, আপনি কাঁদছেন কেন? জিনাত অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো। তিনি নিজের চোখের পানি মুছে বলল, মেয়ের কথা মনে পড়ে গেছে। আরশির বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, কিন্তু মেয়েটা আমার। তাহমিনা বেগমের গলা ধরে এলো।
শাখা এসে তাহমিনা বেগমের কাছে বসে ওনার গলা জড়িয়ে ধরলো। কেঁদো না দাদু, এইভাবে কাঁদলে ফুপি কষ্ট পাবে। তাহমিনা বেগম শাখার হাতে হাত রাখলো, হালকা হাসলো। হঠাৎ শাখা তাহমিনা বেগমের গলা ছাড়িয়ে নিয়ে বলে উঠলো, দাঁড়াও দাদু, ফুপি আমাকে কিছু বলছে। তাহমিনা বেগম বলল, কি বলেছে রে পাগলি? শাখা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, ফুপি আমাকে বলছে তো দাদুকে বল তার বিয়ে নিয়ে যে স্বপ্ন ছিল তা আমার বিয়েতে পূরণ করতে বলছে। তাহমিনা বেগম হালকা হেসে উত্তর দিল, হ্যাঁ তাই করবো রে, তাই করব। তিনি এবার উচ্ছ্বাসের দিকে তাকিয়ে বলল, আরশি মেয়ে আমার খুব করে ভালোবাসতে জানতো, যাকে ভালোবেসেছিল তাকেই তার নিঃশ্বাস ভেবেছিল, তাই সে চলে যাওয়ায় তার নিঃশ্বাস সত্যিই বন্ধ হয়ে যায়। তুই জানিস উচ্ছ্বাস, মাঝে মাঝে শাখাকে দেখলে মনে হয় শাখা যেন হুবহু আরশির মতোই হয়েছে। ওকে কখনো ছেড়ে চলে যাস না রে বেটা। আমি চাই না আরশির মতো আমার নাতনিও কষ্ট পাক। তিনি উচ্ছ্বাসের এক হাত নিয়ে আরেক হাতে শাখার হাত ধরে তাদের হাত মিলিয়ে দিয়ে বলল, আমার নাতনিটাকে ছেড়ে কখনো চলে যাস না রে উচ্ছ্বাস। উচ্ছ্বাস নরম সুরে বলল, আমি কথা দিচ্ছি দাদু, সবসময় শাখার সাথে থাকবো, ওর মন ভাঙবো না। এই বলে উচ্ছ্বাস শাখার দিকে তাকালো আর খেয়াল করলো শাখার মুখে যেন এক পরম প্রাপ্তির হাসি। বিথি সারা ঘরে উষানকে খুঁজে অবশেষে তাকে ছাদে পেল। উষান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আনমনে কি যেন ভাবছে। বিথি এসে তার পাশে দাঁড়ালো। উষান বিথিকে দেখে একটু সরে দাঁড়ালো। বিথি এটা দেখে বলে উঠলো, আমাকে কি আপনার ভালো লাগে না? উষান চমকে বলল, সরি। এই যে আমি আপনার পাশে দাঁড়াতে আপনি দূরে সরে গেলেন, আমাকে কি আপনার ভালো লাগে না? উষান ক্ষীণ কণ্ঠে বলল, তেমন কিছু না, আমি তো শুধু একটু সরে দাঁড়িয়েছি, এতে খারাপ লাগার কিছুই তো দেখছি না। হঠাৎ কি যেন হলো। বিথি কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেল। সে উষানের দিকে এগিয়ে তার একটা হাত নিজের মুঠে নিয়ে বলল, আমার খারাপ লাগে, আমার খুব খারাপ লাগে যখন আপনি আমাকে এভাবে এড়িয়ে চলেন। আমি সইতে পারি না আপনার এই এড়িয়ে চলা, কারণ আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে উষান চমকে গেল। সে এক ঝটকে বিথির মুঠো থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, এইসব তুমি কি বলছো বিথি? সরি, আমি তোমাকে নিয়ে এমন কিছু ভাবি না। এই কথা শুনে বিথি বেশ রেগে গেল। আর রেগে গেলে তার মাথা ঠিক থাকে না, কি বলতে কি বলে ফেলে নিজের হুঁশ থাকে না। রাগের মাথায় সে একটা কাণ্ড করে বসলো। সে উষানকে বলে ফেললো, হ্যাঁ, আমাকে নিয়ে এমন কিছুই ভাববেনই বা কেন? আপনি তো এমন কিছু শাখাকে নিয়ে ভাবেন, তাই না? উষান আবার চমকে গেল। সে বিস্মিত কণ্ঠে বলল, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? কি বলছো এইসব তুমি? বিথি উষানের গেঞ্জির কলার ধরে বলল, কিছু না জানার ভান করিয়েন না, আমি জানি আপনার আর শাখার মাঝখানে কিছু একটা চলছে। আপনি শাখাকে অন্য নজরে দেখেন, মানে সহজ কথায় আপনি ওকে ভালোবাসেন। উষান স্তব্ধ। বিথি রাগে ফুসাতে ফুসাতে বলতে লাগলো, আপনি কি করে শাখার প্রেমে পড়তে পারেন? ও একটা বাজে মেয়ে, একসাথে আপনাদের দুই ভাইকে ফাঁসিয়েছে। আপনার ছোট ভাইকে বিয়ে করবে আর আপনার সাথে অবৈধ সম্পর্কে জড়াবে। ও একটা বাজে আর খারাপ মেয়ে। শাখার ব্যাপারে এমন কথা শুনে উষানের সহ্যের সীমা ছাড়িয়ে গেল। বিথিকে ছাড়িয়ে উল্টো ওর গলা চেপে ধরলো। শাখার ব্যাপারে আর একটা বাজে কথা বললে আমি তোমাকে জানে মেরে ফেলবো। হ্যাঁ, আমি ভালোবাসি শাখাকে, অনেক ভালোবাসি, কিন্তু শাখা এর কিছুই জানে না। ও শুধু উচ্ছ্বাসকে ভালোবাসে, ও পবিত্র। খারাপ তো তুমি যে নিজের বোনের চরিত্রে দাগ দিচ্ছ। তোমাকে ভালোবাসা তো দূরের কথা, তোমার চেহারাও দেখতে চাই না আমি। উষান রাগে গজগজ করে কথাগুলো বলে যাচ্ছে। আর এদিকে বিথি যন্ত্রণায় মুখ লাল হয়ে উঠেছে। সে নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে। একসময় উষানকে নিজেই ছেড়ে দিল। বিথি কাঁদতে লাগলো। উষানের রাগ কমেনি, তারও চেহারা রাগে লাল হয়ে গেছে। সে বলল, চলে যাও বিথি, জাস্ট লিভ। বিথি পরিস্থিতি বুঝতে পেরে জায়গা দ্রুত ত্যাগ করলো। উষানের শ্বাসকষ্ট উঠে গেছে। সে কোনো মতে নিজের রুমে সে মুখে ইনহেলার দিয়ে খাটে হেলান দিয়ে মাটিতে বসে নিস্তেজ হয়ে এলো। বিথি নিচে নামার আগে নিজেকে শান্ত করে নিল। কি হয়েছে তা কাউকে জানতে দেওয়া যাবে না। নিচে নেমে জিন্নাতকে বলল, ফুপি, আমার না খুব মাথা ধরেছে, আমি বাসায় গিয়ে রেস্ট নিতে চাই। শাখা বলে উঠল, চল আমিও যাই। বিথি শান্ত স্বরে বলল, না, তুই থাক, আমি যাই। তারপর বিথি শাখাদের বাসায় চলে এলো। শাখার রুমে আসতে হঠাৎ ওর চোখ পড়লো টেবিলে রাখা উষানের দেওয়া শোপিসের ওপর। সে রাগের মাথায় ওটা হাতে নিয়ে কাছাড় মারলো। রাগে চিৎকার করতে লাগলো, শাখা, শাখা, আজ শুধুমাত্র তোর কারণে আমি যাকে ভালোবাসি তার কাছে এত অপমানিত হতে হলো। হঠাৎ বিথি শান্ত হয়ে এলো। কিছুক্ষণ দম নিয়ে মাটিতে পড়ে থাকা শোপিসটা হাতে তুলে নিল। একটা তাচ্ছিলের হাসি হাসলো। আমি বিথি,
ছোটবেলা থেকে আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি। আর ওশানকে তো ভালোবেসেছি, এত সহজে ওকে ছেড়ে দিব না শাখা। আমি ওশানকে আমার করেই ছাড়বো। ওশানকে আমার হতেই হবে। এর জন্য আমার যা যা করতে হয় আমি সব করব। আর আজ যে তোর কারণে আমাকে এত অপমানিত হতে হলো, না শাখা, এর শোধও আমি তোর থেকেই তুলবো, কথা দিলাম। গরম চায়ের কাপ নিয়ে ধীরে ধীরে উষানের দিকে এগিয়ে যাচ্ছে সে। মাথায় তার দুষ্টু বুদ্ধি চেপেছে, আর তার হাসি ঝুলকে উঠছে তার ঠোঁটে। ঘুমন্ত উষানের পাশে বসে আস্তে করে তার ডান হাতের একটা আঙুল ডুবিয়ে দিল সেই গরম চায়ের মধ্যে। আঙুলে গরম চায়ের ভাপ লেগে আ আ করে চিৎকার দিয়ে উঠে গেল উষান। আঙুল জ্বলছে তার। ব্যথা কমানোর জন্য সে আঙুল মুখে পুরে নিল। এই দৃশ্য দেখে সে হি হি করে হাসছে। তার হাসি দেখে উষানের মেজাজ গেল বিগড়ে। শাখা, আমার আঙ্গুল পুড়ে দিয়ে তুমি হাসছো? উষানের ধমক শুনে শাখা চুপসে গেল। উষান রাগে গজগজ করে বলতে লাগলো, শাখা, তুমি বড় হয়েছ, তোমার বিয়ে হয়েছে, অথচ তুমি সে বোকার বোকাই রয়ে গেলে। কি যে করি আমি তোমায় নিয়ে। উষানের বকা শুনে শাখার মন খারাপ হয়ে গেল। চেহারায় অভিমানের চাপ এনে অভিমানী সুরে বলল, তো কে বলেছিল এই বোকামিকে বিয়ে করতে? একটা ভালো আর বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করতে। এই বলে শাখা উঠে চলে যেতে নিলে উষান মুখে একটা বাঁকা হাসি এনে বিছানা ছেড়ে উঠে শাখাকে পিছন থেকে জড়িয়ে ধরে চিবুক শাখার কাঁধে রাখলো। কারণ আমি এই বোকা মেয়েটাকে ভালোবাসি। এই বোকা মেয়েটাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার সারা জীবন। আমি শুধু এই বোকা মেয়েটার সাথেই থাকতে চাই। আই লাভ ইউ শাখা, আই লাভ ইউ সো মাচ বসন্তপুরি। শাখা উষান থেকে নিজেকে ছাড়িয়ে তার গালে হাত রেখে বলল, আই লাভ ইউ টু উচ্ছ্বাস। সাথে সাথে উষানের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে নিজেকে খাটের উপর আবিষ্কার করলো। চারপাশে তাকিয়ে দেখলো কোথাও শাখা নেই। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। হঠাৎ উষানের মন বিষিয়ে গেল। আমি শাখাকে কখনোই পাবো না, শাখা কখনো আমার হবে না। শাখার বিয়ে তো উচ্ছ্বাসের সাথে হচ্ছে। ও হয়তো এইভাবে বিয়ের পর উচ্ছ্বাসকে জ্বালাবে, ওকে ভালোবাসি বলবে, আমাকে বলবে না। উষান নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আমার সাথে কেন এমন হয়? কেন এমন হয় আমার সাথে? যাকে আমি ভালোবাসি সে কেন আমাকে চায় না? আর কত আমাকে এইভাবে পুড়তে হবে? কিভাবে পারবো আমি নিজের চোখের সামনে শাখাকে উচ্ছ্বাসের সাথে দেখতে? সহজ নয় নিজের ভালোবাসাকে অন্যের সাথে দেখা। এই যেন মৃত্যুর সমতুল্য। আমাকে রোজ এই মৃত্যু যন্ত্রণা সইতে হবে। পারবো না আমি শাখাকে উচ্ছ্বাসের সাথে দেখতে। পারবো না এই রোজ মৃত্যু যন্ত্রণা সইতে। এর থেকে মরে যাওয়াই ভালো হবে। উষান পাগলের মতো আচরণ করতে লাগলো। টেবিলের ল্যাম্পশেড জোরে মাটিতে আছাড় মারলো আর চিৎকার চেঁচামেচি করতে লাগলো। উচ্ছ্বাস ঘুম। সাজ্জাদ সাহেব বাড়ির বাইরের বারান্দায় বসে ফোনে বিয়ের অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে কথা বলছে, আর দিলারা রান্না করে। উষানের চেঁচামেচি শুনে উচ্ছ্বাস ধরফরে উঠে গেল, আর সাথে সাথে উষানের রুমে ছুটে গেল। দিলারা আর সাজ্জাদ সাহেবও ছুটে এলো। এসে তাদের চক্ষু ছানা ভরা। উষানের হাত কাটা, যার থেকে রক্ত পড়ছে। উষান মেঝেতে বসে ব্যথা ছটফট করছে। দিলারা উষানের কাছে ছুটে এলো, হাতের কাটা জায়গা অন্য দিয়ে শক্ত করে চেপে ধরলো। উষান, তুই এটা কি করলি? কেন হাত কাটলি? সাজ্জাদ সাহেব উচ্ছ্বাসকে ফার্স্ট এড বক্স আনতে বলল। উচ্ছ্বাস তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স আনতে গেল। শরীর কাঁপছে তার, এখন কোনো কিছুই ভাবতে পারছে না। তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। সাজ্জাদ সাহেব আর দিলারা অস্থির হয়ে উষানকে সামলাচ্ছে। উচ্ছ্বাস তাড়াতাড়ি উষানের কাছে এলো, কাঁদো গলায় বলে উঠলো, ভাই এটা তুমি কি করলে? উচ্ছ্বাস যেই না উষানের হাতে মেডিসিন দিতে গেল, অমনি উষান তার হাত নিজের দুই হাতে মুঠো নিয়ে বলল, ভাই আমি তোর পায়ে পড়ি, তুই শাখাকে বিয়ে করিস না। আমি পারবো না ওকে তোর বউয়ের রূপে দেখতে। তুই শাখাকে বিয়ে করিস না ভাই, তুই ওকে বিয়ে করিস না। উষানের চোখের কণ্ঠে যেন হৃদয় ছেদ করা আকুতি, আর তার এই আকুতি শুনে পুরো পরিবার স্তব্ধ। উচ্ছ্বাসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তবুও এই মুহূর্তে সে নিজেকে সামলে উষানকে বলল, ভাই পরে সব কথা হবে, আগে ড্রেসিং করাতে দাও। উষান বাচ্চার মতো প্রলাপ বকতে লাগলো, না, আগে কথা দে তুই শাখাকে বিয়ে করবি না, নয়তো আমাকে মরে যেতে হবে। যে আমি করবো না ড্রেসিং, মরে যেতে চাই আমি। সাজ্জাদ সাহেব আর দিলারা উষানকে চেপে ধরলো, আর উচ্ছ্বাস কোনো মতে উষানের ড্রেসিং করে দিল। উষানের ব্যথা কমানোর জন্য আর তাকে সামলাতে উচ্ছ্বাস তাকে সিট ডেট করে দিল। উষান নিস্তেজ হয়ে এলো। সাজ্জাদ সাহেব তাকে বিছানায় শুয়ে দিল। যেন একটা তুফান বয়ে গেল, সব লন্ডভন্ড করে তারপর চলে গেল। তারপর পিনবতন নীরবতা। উচ্ছ্বাস মাথা নিচু করে সাজ্জাদ সাহেব আর দিলারার সামনে দাঁড়িয়ে আছে। সাজ্জাদ সাহেব আর দিলারা তার দিকে এমনভাবে তাকিয়েছে যেন এই সবকিছুর জন্য সেই দেয়, সবচেয়ে বড় অপরাধী সে। সাজ্জাদ সাহেব তার সামনে এসে দাঁড়ালো, হাত দুটো পিছনে মুড়ে দাঁড়ালো। এইখানে এখন যা কিছু ঘটেছে এই সব কিছুর জবাব চাই আমি উচ্ছ্বাস। উষান কেন এমন করলো? কেন ও চায় না তোমার আর শাখার বিয়ে হোক? কি সিদ্ধান্ত নেবে এবার উচ্ছ্বাস? সে কি বিয়ে করবে তার শাখাকে,
নাকি ভাইয়ের কথাতে সিদ্ধান্ত পাল্টে ফেলবে? আচ্ছা, শাখার কানে এসব গেলে সে কিভাবে নেবে বলেন তো? আপনাদের মতামত কি? কাকে ভালো লাগে আপনাদের, উচ্ছ্বাস না উষান? গতকাল রাতে বিথি যে পাগলামি করে বসেছিল এর জন্য আজ সে চরম মনোশোচনায় ভুগছে। ছাদে অস্থির হয়ে পায়চারি করছে বিথি। গতকাল রাতে যে কাণ্ড ঘটিয়েছে তার জন্য নিজেকে নিজেই বকছে সে। বিধি, তুই আসলে অনেক বোকা একটা মেয়ে। কেন হুটহাট এভাবে রেগে যাস? দেখ তোর এর রাগের ফল কি হলো। উষান তোকে এখন খারাপ ভাবছে। কি করলি এটা তুই, গাধি? বিথি ধপ করে ছাদের দোলনায় বসে পড়ল। কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিল, তারপর শান্ত হলো। না, আমাকে যে করেই হোক উষানের রাগ ভাঙাতে হবে। উষানকে আমি ভালোবেসে ফেলেছি, ছাড়তে পারবো না ওকে। আর যতদূর কথা হলো শাখার, মাত্র আজকের দিন, কাল গায়ে হলুদ আর পরশু তো বিয়ে। ইতিমধ্যে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। বিয়ে হয়ে যাবে ওর আর উচ্ছ্বাসের। আমার মনে হয় না উষান কিছু করবে, কারণ সে ভালো করেই জানে শাখা উচ্ছ্বাসকে ভালোবাসে। ওদের বিয়ে হয়ে যাক, তারপর যেভাবেই হোক আমি উষানকে বিয়ে করে ফেলবো। উষানকে আমাকে বিয়ে করতেই হবে। বিথি তখনই সিদ্ধান্ত নিল সে এখনো উষানের কাছে যাবে আর গিয়ে ক্ষমা চাইবে। আগে উষানের রাগ ভাঙাবে। অন্যদিকে উচ্ছ্বাসের বাড়ির সাজ্জাদ সাহেবের প্রশ্নের তোপের মুখে উচ্ছ্বাস কিছুই লুকাতে পারল না। উষান যে শাখাকে পছন্দ করে সে সব কথা দিলারা আর সাজ্জাদ সাহেবকে বলে দেয়। সব শুনে তারা বিস্মিত আর শঙ্কিত। দিলারা বেগম সাথে সাথে বলে উঠল, উচ্ছ্বাস, এই বিয়ে করিস না তুই। উচ্ছ্বাস দিলারার এই কথা চমকে গেল। মা, তুমি এসব কি বলছো? বিয়ে করবো না মানে? দিলারা বেগম অস্থির হয়ে এগিয়ে এলো উচ্ছ্বাসের কাছে। হ্যাঁ বাবা, শাখাকে বিয়ে করিস না তুই, কারণ এই বিয়ে হয়ে গেলে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। উষান সহ্য করতে পারবে না, ও কিছু করে বসবে। উচ্ছ্বাস দিলারার হাত নিজের মুঠোয় নিয়ে বলল, মা, কাল গায়ে হলুদ, প্লিজ একবার শাখার কথা ভাবো। বিয়ে ভেঙে গেলে যে ওর মন ভেঙে যাবে, ওর আর ওর পরিবারকে অনেক অপমানিত হতে হবে। আমি পারবো না শাখাকে কষ্ট দিতে। দিলারার অস্থিরতা বেড়ে গেল। সে বলতে লাগলো, পরিস্থিতি বোঝার চেষ্টা কর উচ্ছ্বাস। একবার তোর ভাইয়ের কথা ভাব, দেখ একবার ওর দিকে তাকিয়ে নিজের কি হাল করেছে ও। তুই তো সব জানিস তোর ভাইয়ের মানসিক অবস্থা। ছোটবেলায় সিঁড়ি থেকে পড়ে মাথায় যে আঘাত পেয়েছিল, এর কারণে উষান স্বাভাবিক নয়, এটা তুই ভালো করেই জানিস। উষানের ডাক্তার আমাদের সতর্ক করেছে যে উষান যাতে কোনো রকমের ডিপ্রেশনে না ভুগে, নয়তো এর ফল ভালো হবে না। পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে, চিরতরে কোমায় চলে যেতে পারে, বা মারাও যেতে পারে। তুই কি ভাইকে হারাতে পারবি? উচ্ছ্বাস, তোর মা ঠিক বলছে। ভুলে গেছিস নওরিনের সময় কি হয়েছিল? উষানের ভবিষ্যতের কথা ভেবে রিস্ক নিয়েছিলাম। তোর ভাইয়ের অবস্থা এতই খারাপ হয়েছিল যে ওকে আইসিইউ পর্যন্ত রাখতে হয়েছিল। সে যাত্রাই বেঁচে গেল তোর ভাই। সামলাতেও পেরেছিল নিজেকে, কারণ নওরিন ওর থেকে দূর প্যারিসে চলে গেছে তাই। কিন্তু শাখার বেলায় কেস সম্পূর্ণ ভিন্ন। ও তার ছোট ভাইয়ের বউ হবে। উষানের পক্ষে এটা সহ্য করা সম্ভব না। পরিস্থিতি আমাদের হাতের নাগালের বাইরে। এই বিয়ে হয়ে গেলেও উষানকে আমরা সামলাতে পারবো না। দিলারা আবার বলে উঠল, তোর ভাই স্বাভাবিক না, কিন্তু শাখা তো স্বাভাবিক। ওকে সব বুঝিয়ে বললে ও ঠিক বুঝতে পারবে। হ্যাঁ, কষ্ট হবে, কিন্তু সময়ের সাথে সাথে আবার ও নিজেকে ঠিক সামলে নিবে। আর তুই শাখাকে স্বেচ্ছায় ছেড়ে দিস না। তুই তোর ভাইকে বাঁচাতে এমন করছিস, এটাও বুঝতে পারবে। এদিকে বিথি গুটি গুটি পায়ে উষানের বাড়ি এলো। দারোয়ান গেট খুলে দিল। ঘরের দরজা খোলাই আছে। সে বাড়ির ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে চারপাশে তাকিয়ে দেখলো, কাউকে দেখতে পেল না। সিঁড়ির পাশে আসতেই দিলারার আওয়াজ শুনতে পেল। সিঁড়ি বেয়ে উপরে উঠলো। উপরে উঠতে প্রথমে উষানের রুম পড়ে। বিথি খেয়াল করলো উষানের রুমে দিলারা, সাজ্জাদ সাহেব আর উচ্ছ্বাস সবাই আছে। বিথি আড়াল হয়ে গেল। উকি মেরে দেখলো উষান বিছানা অবচেতন অবস্থায় পড়ে আছে। উষানে কি হয়েছে? আর ওরা সবাই ওর রুমে কি করছে? বিথি আড়ি পেতে ওদের কথা শুনতে লাগলো। দিলারা উচ্ছ্বাসকে বলছে, দেখ বাবা, উষান শাখাকে ভালোবাসে। ও তোদের এই বিয়ে মেনে নিতে পারছে না, তাই আজকে আত্মহত্যা করার চেষ্টা করছে। সামনে আবার করার চেষ্টা করবে বা ওর কোনো ক্ষতি হয়ে যাবে। আর কোনো উপায় নেই উচ্ছ্বাস। উষানকে বাঁচাতে হলে তোর এই ছাড়া আর কোনো উপায় নেই বাবা।
তোকে এটা করতেই হবে। দিলারার এই কথা শুনে বিথির চেহারাটাও মুড়ে গেল। এলোমেলো পা ফেলে সোজা সোজা বাসার দিকে এগোতে লাগলো। সাজ্জাদ সাহেব উচ্ছ্বাসের কাঁধে হাত রেখে বলল, উচ্ছ্বাস, বাবা আমার পরিস্থিতির শিকার। একবার ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নাও, কারণ তুমি শাখাকে বিয়ে করে আলাদা হয়ে গেলেও এবার আমরা উষানকে সামলাতে পারবো না। তাই বলছি নিজের ভাইয়ের পাশে থাকো। আর শাখার পরিবারের সাথে আমরা কথা বলবো, ওরা ঠিক আমাদের পরিস্থিতি বুঝতে পারবে। আমরা এই শহর ছেড়ে চলে যাব, এখন শুধু আমাদের উষানের কথা ভাবতে হবে। উচ্ছ্বাস কিছু না বলে যন্ত্রের মতো সে রুম থেকে বের হয়ে গেল। বিথি বাসায় এসে সোজা শাখার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজার ওইখানেই হেলান দিয়ে বসে পড়ল। তার কানে দিলেরা কথাগুলো বাজছে। উষান শাখাকে ভালোবাসে, তোর ভাইয়ের খুশির তোকে এটা করতে হবে। দিলারা আন্টি কেন এই কথা বলছে? তবে কি ওরা সব জেনে গেছে? ওরা কি উষানের সাথে শাখার বিয়ে দিতে চাইছে আর এর জন্য উচ্ছ্বাসকে রাজি হতে বলছে? হে আল্লাহ, যদি এমন কিছু হয়, যদি উচ্ছ্বাস উষানের জন্য নিজের বিয়ে করার বদলে শাখাকে উষানের সাথে বিয়ে করিয়ে দেয়, তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে। আমি উষানকে একেবারে জন্য হারিয়ে ফেলবো। শাখা, এই শাড়িটা দেখো, শাড়িটা সুন্দর না? উচ্ছ্বাসের কথায় শাখা তাকিয়ে দেখলো কৃষ্ণচূড়া ফুলের মতো লাল রঙের আর সবুজ পাড়ের একটা শাড়ি। শাখা মুখে হাসি এসে বলল, হ্যাঁ সুন্দর, খুব সুন্দর। উচ্ছ্বাস বেশ উৎসাহের সাথে বলে উঠল, তাহলে ফাইনাল এটাই তোমার গায়ে হলুদের শাড়ি হবে। শাখা চমকে বলল, গায়ে হলুদের শাড়ি? উচ্ছ্বাস একগাল হেসে বলল, হ্যাঁ। শাখা মজার ছলে বলে উঠল, উচ্ছ্বাস, এটা আমাদের গায়ে হলুদ। 21শে ফেব্রুয়ারি না যে লাল সবুজে পতাকা পরবো। উচ্ছ্বাস উত্তরে বলল, এইভাবে না ভেবে অন্যভাবে ভাবো শাখা। লাল সবুজ মানে শুধু জাতীয় পতাকা না, লাল সবুজ মানে কৃষ্ণচূড়াও হয়। আর কৃষ্ণচূড়া আমার প্রিয় ফুল। আমাদের গল্পের শুরু আর আমাদের ভালোবাসার সাক্ষী কৃষ্ণচূড়া ফুল। তাই আমি চাই আমাদের এক হওয়ার গল্পেও এই কৃষ্ণচূড়ার ছাপ থাকুক। উচ্ছ্বাস শাখার হাত ধরে বলল, তুমি কি এই শাড়ি পরে আমার কৃষ্ণচূড়া ফুল হবে? আমি একবার তোমাকে কৃষ্ণচূড়ার বেশে দেখতে চাই। রাঙাবে আমার ভালোবাসা আর আমার প্রিয় ফুল কৃষ্ণচূড়ার রঙে। শাখা লাজুক হাসি এসে মোহবিষ্ট কণ্ঠে বলল, রাঙাবো আমি কৃষ্ণচূড়াময় ভালোবাসার রঙে। আমি যে তোমার কৃষ্ণচূড়ার ফুল। একটা শীতল বাতাস বয়ে গেল। একটা কৃষ্ণচূড়া ফুল টুপ করে সে শাখার মাথায় পড়ল, আর সাথে সাথে শাখার হুঁশ পেল। এতক্ষণ পর্যন্ত শাখা কৃষ্ণচূড়া গাছটাকে জড়িয়ে ধরে স্মৃতিচারণ করছিল। শাখা কৃষ্ণচূড়া গাছ ছেড়ে দাঁড়ালো। কৃষ্ণচূড়া গাছটির দিকে তাকিয়ে বলতে লাগলো, 10 বছর ধরে তুমি আমার ভালোবাসার অপেক্ষার সাক্ষী হয়ে আছো। এখন তুমি আমার আর উচ্ছ্বাসের এক হওয়ার সাক্ষী হবে। ব্যালকনিতে হাত পা ছড়িয়ে বসে আছে উচ্ছ্বাস। মন আর মস্তিষ্কের মধ্যে রীতিমতো তার যুদ্ধ চলছে। একদিকে মন পক্ষ নিচ্ছে শাখার, অন্যদিকে মস্তিষ্ক বলছে ভাইয়ের কথা। মাথায় হাত দিয়ে নিজের চুল খামচে ধরল উচ্ছ্বাস। নিজেকে পাগল পাগল লাগছে তার। একদিকে শাখা যাকে সে ভালোবাসে, অন্যদিকে রয়েছে তার প্রিয় ভাই উষান, যাকেও সে অনেক ভালোবাসে। একদিকে শাখা, যে তার সাথে একটা নতুন জীবন শুরু করার রঙিন স্বপ্ন বুনে ফেলেছে, আর অন্যদিকে তার ভাই উষান, যে এখন নিজের নিয়ন্ত্রণে নেই, যে শাখাকে তার ছোট ভাইয়ের বউ হিসেবে মেনে নিতে পারছে না, কারণ সেও যে তাকে ভালোবেসে ফেলেছে। এই দুইজনই তার জন্য জীবনের অতি প্রিয়জন। এই দুজনের মধ্যে একজনকেও কষ্ট দিতে চায় না সে। চায় না এই দুইজন থেকে যে কোনো একজনকে বেছে নিতে। উচ্ছ্বাস হঠাৎ বাচ্চার মতো কান্না করতে লাগলো। ফোনে শাখার ছবি দেখতে লাগলো। শাখা, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার সাথেই থাকতে চাই আমি। কিন্তু এখন চরম সত্য এটাই যে পরিস্থিতি আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। তোমাকে বিয়ে করলে যদি উষান ভাইয়ের কিছু হয়ে যায়, এর দায় না চাইতেও তোমাকেও নিতে হবে। আমি তো ভালো থাকতে পারবো না, কিন্তু তোমার ভালো থাকাও হয়তো কঠিন হয়ে পড়বে। তুমি না বলেছিলে শাখা, আমি শুধু তোমার ভালোবাসা চাই? তুমি দূরে থাকো বা কাছে থাকো, তোমার ভালোবাসাই আমার ভালো থাকার কারণ হবে। বিশ্বাস করো শাখা, আমি অনন্তকাল শুধু তোমাকেই ভালোবাসবো। যেখানেই থাকি না কেন, আমার ভালোবাসা শুধু তোমারই জন্য বরাদ্দ থাকবে। তুমি আমার কৃষ্ণচূড়ার ফুল, কিন্তু তোমার মন ভাঙা ছাড়া আমার আর কোনো উপায় নেই। জানি তোমার খুব কষ্ট হবে, কিন্তু এই ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার ভাইয়ের পাশে থাকতে হবে। তোমাকে বাঁচাতে আর ভাইকে বাঁচাতে আমায় দূরে যেতে হবে। শাখা, আমি তোমাকে ভালোবাসতে বাধ্য করেছিলাম। আমি তোমার অপরাধী। তুমি আমাকে যে শাস্তি দিবে আমি সব মাথা পেতে নিব, কিন্তু আমাকে দূরে যেতে হবে। উচ্ছ্বাস উঠে দাঁড়ালো। ওর চোখ এলো কৃষ্ণচূড়া গাছটার উপর। আনমনে বলে উঠল, আমি তো তোমায় দিয়েছিলাম কৃষ্ণচূড়ার ফুল, তবে কি এটাই ছিল আমার ভুল? উচ্ছ্বাস উষানের রুমে এলো।
সাজ্জা সাহেব আর দিলারা এখনো তার রুমে। উচ্ছ্বাস ঘুমন্ত উষানের পাশে এসে বসলো। ওর হাত নিজের মুঠোয় নিয়ে বলল, ভাই তোমাকে আর কষ্ট পেতে হবে না, আমি আর তোমাকে কষ্ট পেতে দিব না। সাজ্জা সাহেব উচ্ছ্বাসের কাঁধে হাত রাখলো। উচ্ছ্বাস উঠে দাঁড়ালো। বাবা চিন্তা করো না, আমি ভাইয়ের পাশে থাকবো। সাজ্জা সাহেব বিষণ্ণ কণ্ঠে বলল, আমাদের ক্ষমা করো বাবা, কিন্তু আমাদের এটা করতে হবে। আর আমি আর দিলারা ওদের সাথে কথা বলবো না বাবা, শাখার সাথে আমিই কথা বলবো। আমি যাচ্ছি ওর কাছে। শুরুটা যখন আমি করেছি, শেষটাও আমাকেই করতে দাও। মন যখন আমি ভাঙবো, তখন সেই ভাঙা মনের টুকরোতে আমাকেও আহত হতে দাও। আমি যাচ্ছি শাখার কাছে। নিজেকে শক্ত করে উচ্ছ্বাস শাখার দুয়ারে এলো। সে জানে না সামনে কি হবে, কিভাবে সামলাবে শাখাকে। শাখা কি তাকে বুঝতে পারবে? একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে উচ্ছ্বাস ডোরবেল বাজালো। দরজা খুললো জিনাত বেগম। আরে উচ্ছ্বাস, তুমি? উচ্ছ্বাস মেকি হাসি এনে তাকে সালাম দিল। কেমন আছেন আন্টি? ভালো আছি বাবা। আসো বাবা, আসো, ভিতরে আসো। জিনাত উচ্ছ্বাসকে নিয়ে ড্রয়িং রুমে আসলো। তারপর শাখাকে ডাকলো। বিথি আর শাখা দুইজনই তাহমিনা বেগমের সাথে তার রুমে বসে আছে। শাখার তাহমিনা বেগম গল্প জুড়ে দিয়েছে, আর তার পাশে বিথি মন কালো করে বসে আছে। মনে তার একটাই ভয়, উষানের পরিবার কি আসলে শাখার বিয়ে করাতে চাইছে, নাকি সে কোথাও ভুল বুঝছে। উষানের বাড়ি থেকে ফিরে আসার পর থেকে এমনিতেই বিথি সে বেশ ভয় আছে, কিন্তু যখন জিনাত এসে শাখাকে উষান আসার কথা বলল, বিথি ভয়ে কেঁপে উঠল। শাখা খুশি হয়ে উচ্ছ্বাসের সাথে দেখা করতে গেল। বিথিও তাদের পিছে গেল, কিন্তু সে আড়ালে দাঁড়ালো। আচ্ছা, তোমরা কথা বলো, আমি আসছি, এই বলে জিনাত যেতে নিলে উচ্ছ্বাস সাথে সাথে বলে উঠলো, আন্টি কিছু কথা আছে আপনার সাথে। হ্যাঁ বলো উচ্ছ্বাস। উচ্ছ্বাস শান্ত স্বরে বলল, আসলে আন্টি, আমি আপনার কাছে অনুমতি নিতে এসেছি। কিসের জন্য? আন্টি আসলে আমার বন্ধুরা মিলে আমাদের বিয়ে উপলক্ষে আমাকে আর শাখাকে ট্রিট দেওয়ার প্ল্যান করেছে। তাই আপনি যদি অনুমতি দেন, আমি কি শাখাকে নিয়ে যেতে পারি? আমরা নেভালে যাব। উচ্ছ্বাস অনুরোধ করলো। জিনাত মিষ্টি হেসে বলল, হ্যাঁ বাবা, অবশ্যই নিয়ে যাও। যা, শাখা রেডি হয়ে নে। বিথি অনেক চেষ্টা করলো আড়ি পেতে ওদের কথা শোনার জন্য, কিন্তু দূরে থাকার কারণে কিছুই শুনতে পেল না। শাখাকে যখন নিজের রুমের দিকে পা বাড়াতে দেখলো, সেও সাথে সাথে তার পিছে গেল, আর অস্থির হয়ে জিজ্ঞেস করলো, উচ্ছ্বাস কেন এসেছে শাখা? উচ্ছ্বাস আমাকে নিতে এসেছে। কোথায়? ওর বন্ধুরা সবাই মিলে আমাদের বিয়ে উপলক্ষে একটা ট্রিট দেওয়ার প্ল্যান করেছে। আমরা নেপালে যাচ্ছি। শাখা মুচকি হেসে উত্তর দিল। শাখা জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর এইদিকে এই কথা শুনে বিথির ভয় আরো বেশি বেড়ে গেল। বিথি এবার ধরেই নিল সে যা ভাবছে তাই ঠিক। উষানের পরিবার উচ্ছ্বাসের বদলে এখন উষানের সাথেই তার বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছে, আর উচ্ছ্বাসও এতে রাজি হয়েছে। তাই সেই শাখার সাথে এই ব্যাপারে কথা বলার জন্য আর তাকে রাজি করাতে বাহিরে কোথাও নিয়ে যাচ্ছে। শেষ শেষ, আমার সব শেষ। উষানকে মনে হয় এবার সত্যি হারিয়ে ফেলবো। শাখা, তুই আমার সব শেষ করে দিলি। বিথির রাগে সারা শরীর নিষ্পিস করছে, সব শেষ করে দিতে ইচ্ছে করছে। শাখা লাল রঙের একটা গাউন আর তার সাথে সবুজ রঙের ওড়না পরেছে, হাতে লাল আর সবুজ মিশে কাচের চুড়ি পরেছে। নিজেকে আয়না দেখে মুচকে হাসলো আর আওড়ালো, লাল সবুজ আমি উচ্ছ্বাসের কৃষ্ণচূড়া ফুল। জিনাত বেগম থেকে বিদায় নিয়ে উচ্ছ্বাস শাখাকে নিয়ে বেরিয়ে পড়লো। গেটের বাইরে যাওয়ার আগে শাখা উচ্ছ্বাসকে আচমকা বলে উঠলো, উচ্ছ্বাস একটু এদিকে এসো, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। ও হাত ধরে উচ্ছ্বাসকে কৃষ্ণচূড়া গাছটার নিচে নিয়ে এলো। কি হয়েছে শাখা? উচ্ছ্বাস প্রশ্ন করলে শাখা ওকে বলল, একবার কৃষ্ণচূড়া গাছটির দিকে তাকাও। উচ্ছ্বাস তাকিয়ে দেখলো সেই গাছের বাকলে খোদাই করে লেখা আছে শাখা আর উচ্ছ্বাস। উচ্ছ্বাস সেই নামে হাত দিয়ে বুলিয়ে দিল। শাখা মুচকে এসে বলল, আমাদের প্রেমের সাক্ষী এই কৃষ্ণচূড়া, তাই এখানে আমাদের নাম লিখে দিলাম। আমরা সবসময় এই নামের মতো একসাথে থাকবো, তাই না উচ্ছ্বাস? উচ্ছ্বাসের কাঁদতে ইচ্ছে করছে, মনে মনে প্রলাপ করছে। আমায় ক্ষমা করো শাখা, তোমার এই স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। উচ্ছ্বাস ক্ষীণ কণ্ঠে বলল, চলো শাখা। শাখার উচ্ছ্বাস গাড়িতে বসলো। উচ্ছ্বাস গাড়ি স্টার্ট দিল। বিথি বেলকনিতে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। ওদের চলে যেতে দেখে ও একটা রহস্যময়ী হাসি হাসলো। অন্যান্য দিন উচ্ছ্বাস বেশ হাসি খুশি আর প্রাণবন্ত থাকে। শাখার সাথে থাকলে তার কথা যেন শেষ হয় না, কিন্তু আজ উচ্ছ্বাস কেমন যেন মনমরা আর চুপচাপ হয়ে আছে। এমনকি শাখা যে তার কৃষ্ণচূড়া সেজে আছে তাও খেয়াল করলো না। আনমনে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। এই জিনিসটা শাখাকে বেশ ভাবাচ্ছে। শাখার চুপ থাকতে পারলো না। ও বলে উঠল, আচ্ছা উচ্ছ্বাস, তোমার কি হয়েছে বলো তো? উচ্ছ্বাস ওর দিকে ফিরে বলল, আমার কি হবে আবার? এই যে তুমি এমন মনমরা হয়ে আছো, সব ঠিক আছে তো উচ্ছ্বাস? উচ্ছ্বাস শাখার দিকে তাকালো। হঠাৎ বুকের মাঝখানে যেন তার ধাক্কা লাগলো
লাল সবুজ পড়েছে শাখা, তার কৃষ্ণচূড়া সেজেছে শাখা। কি নিষ্পাপ আর মায়াবী মুখ এই মেয়েটার, যে আমাকে ভালোবাসে, আমার মন খারাপ দেখে আমার জন্য এত উদ্গ্রীব হয়ে আছে। এই মেয়েটা যখন কিছুক্ষণ পর জানবে আমি তার মন ভাঙবো, তখন কিভাবে সামলাবে নিজেকে? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো শাখা? মন ভাঙা তো তোমার প্রাপ্য না, এই কষ্ট তো তোমার জন্য না, তবুও কেন নিয়তি এই কষ্ট তোমাকে দিতে যাচ্ছে, তাও আমার মাধ্যমে? আর আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তবু কেন আমাকে নিয়ে এই অপরাধ করাচ্ছে? উচ্ছ্বাস সামনে দেখো। শাখার অতর্কিত আওয়াজে উচ্ছ্বাস সামনে তাকিয়ে দেখলো একটা ট্রাক অনবরত হর্ন দিয়ে তাদের দিকে ধেয়ে আসছে। উচ্ছ্বাস গাড়ি সামলাতে ব্রেক করলো। শাখা ভয়ে উচ্ছ্বাসের বাহু খামচি তুলল। একটা বিকট শব্দ। উচ্ছ্বাসের কারের অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। শাখা আর উচ্ছ্বাস দুইজনেই গুরুতর আহত হয়েছে। আশেপাশের লোকদের সাহায্যে অ্যাম্বুলেন্সে করে ওদের নিয়ে যাওয়া হচ্ছে। দুইজনের অবস্থা বেশ খারাপ, রক্তে জুবুথুবু হয়ে আছে শরীর, কেউ কাউকে দেখার মতো অবস্থায় নেই। সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স এগিয়ে যাচ্ছে হাসপাতালের দিকে। দুজন সহায়ক ওদের দেখছে। উচ্ছ্বাস ব্যথায় কাতরাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সহায়কের কথাবার্তার অ্যাম্বুলেন্সের শব্দ তার কানে বাজছে। এই শব্দের মাঝে হঠাৎ একটা শব্দ তাকে কাঁপিয়ে তুলল। উচ্ছ্বাস তুমি কোথায়? হ্যাঁ, এই কণ্ঠটা শাখার। এই গুরুতর অবস্থায় ও শাখা উচ্ছ্বাসকে খুঁজছে। উচ্ছ্বাস কোনো মতে শব্দ বের করলো। শাখা, এই তো আমি আছি। শাখা উচ্ছ্বাসের দিকে ফিরে তাকালো। শাখার মনে হচ্ছে তার সময় ফুরিয়ে এসেছে। সব স্বপ্ন হয়তো অসম্পূর্ণ থেকে যাবে, তবুও মনে একটা শান্তি। যাওয়ার বেলা উচ্ছ্বাস তার পাশে আছে, তাকে দেখে যেতে পারছে না ফেরার দেশে। এই মরণেও যেন রয়েছে এক প্রকার সুখ। অজান্তে তার ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। তার হাতটা এগিয়ে দিল উচ্ছ্বাসের দিকে, তারপর সে স্থির হয়ে এলো। উচ্ছ্বাস শাখার দিকে ফিরে আছে। শাখাকে স্থির হতে দেখে শাখা করে একবার ডাকলো, কিন্তু এরপর যা শুনলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। শাখাকে যে দেখছে সে বলে উঠল, উই লস্ট হার রিজু। উচ্ছ্বাস বুঝতে পারলো শাখা মারা গেছে। উচ্ছ্বাসের ব্যথাও যেন দ্বিগুণ বেড়ে গেল, কারণ মনের ব্যথাও যে যোগ হলো। নিজের ভালোবাসার মানুষকে এইভাবে চোখের সামনে চলে যেতে দেখা সহজ নয়। উচ্ছ্বাস একটা তাচ্ছিলের হাসি হাসলো। দেখ উচ্ছ্বাস, আমি বলেছিলাম না শাখা নিষ্পাপ, ওর ভালোবাসায় কোনো খাত নেই। আসলে মন ভাঙার কষ্ট ওর জন্য না, তাই হয়তো প্রকৃতি ওকে এই কষ্ট পেতে দিতে নারাজ ছিল, তাই তো ওকে নিয়ে গেল। আর শেষ মুহূর্তে ওকে বোঝালো তোমার ভালোবাসার মানুষ তোমার সাথেই আছে। আমি ওর উচ্ছ্বাস ওর মন ভাঙতে চেয়েছিলাম, এই কথা ওর আর জানতে হবে না। অন্তিম মুহূর্তেও জেনে গেল উচ্ছ্বাস ওর সাথেই আছে। এ যেন তার পরম প্রাপ্তি, আর আমারও মন ভাঙার অপরাধী হতে হলো না। শাখার বাড়িয়ে দেওয়া হাতটা লাল হয়ে আছে। উচ্ছ্বাসের যেন মনের শাখা লাল সবুজের কাপড়ে, ঠিক যেন কৃষ্ণচূড়ার বেশে সেই কৃষ্ণচূড়া গাছটির নিচে দাঁড়িয়ে আছে, যার মাধ্যমে তাদের গল্প শুরু হয়েছিল। কৃষ্ণচূড়া গাছ ফুলে লাল হয়ে আছে, নিচে যেন কৃষ্ণচূড়া ফুলের কেউ গালিচে বিছিয়ে দিয়েছে। চারদিকে বসন্তের ছোঁয়া, কোকিলের কুহু কুহু, যেন এক স্বর্গীয় অনুভূতি। তার মাঝখানে দাঁড়িয়ে আছে শাখা, হাত ভর্তি তার কৃষ্ণচূড়া ফুল, মুখে লেগে আছে সেই নিষ্পাপ মায়াবী হাসি। হাত দুটো বাড়িয়ে দিয়ে শাখা যেন উচ্ছ্বাসকে বলছে, উচ্ছ্বাস, আমাদের গল্প কৃষ্ণচূড়ার প্রেম রক্তিম ভালোবাসাময় হয়ে গেল। এই যে দেখো আমার হাতে কৃষ্ণচূড়ার ফুল, হাত বাড়িয়ে বলছি তোমাকে, আমাদের তুমি আর আমি হওয়ার গল্পকে সম্পূর্ণ করবে, নিবে এই কৃষ্ণচূড়া ফুল। উচ্ছ্বাসও তার হাত বাড়িয়ে দিয়ে শাখার রক্তমাখা হাত চেপে ধরল আর বলল, হ্যাঁ নিব এই কৃষ্ণচূড়া ফুল। উচ্ছ্বাসের চোখ দুটো বন্ধ হয়ে এলো। এই পৃথিবী তার কোনোদিন সেই খুলবে না দুইজন। বসন্তের আর কাঁচা রোদ্দুর মাখা সকালে শাখার উচ্ছ্বাসের কৃষ্ণচূড়ার প্রেমের যেন এক রক্তিম সমাপ্তি হলো। উচ্ছ্বাস আর শাখার মৃত্যুতে ওদের দুই পরিবারের উপর যেন শোকের কালো ছায়া নেমে এলো। সবাই বিধ্বস্ত হয়ে পড়ল। তদন্তে জানা গেল গাড়ির টায়ার লুজ হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কেউ জানতো না এটা শুধু অ্যাক্সিডেন্ট ছিল না, এটা কেউ একজনের সাজানো পরিকল্পনা ছিল। ভালোবাসা একটা সুন্দর অনুভূতি, কিন্তু এই ভালোবাসা যখন জিদ আর পাগলামিতে পরিণত হয় তখন মানুষকে অন্ধ করে দেয়। ভালো মন্দ বোঝার হিতাহিত জ্ঞান হারিয়ে এমন ভুল পদক্ষেপ নিতে আশকারা দেয়, যা শুধু সর্বনাশ ডেকে আনে। উষানের প্রতি বিথির ভালোবাসা আর জিদ পাগলামিতে পরিণত হয়েছিল। তাই যখন তার মনে হলো সে উষানকে হারিয়ে ফেলবে, তখন তার মনে শুধু একটাই খেয়াল এলো, শাখাকে সরিয়ে ফেলা। উচ্ছ্বাস যখন শাখাকে নিয়ে এসেছিল তখন বিথি ধরেই নিয়েছিল যে উচ্ছ্বাস শাখাকে উষানের হাতে তুলে দিবে। বিথির মনে প্রচন্ড ভয় চাপলো। উচ্ছ্বাস নিজের ভালোবাসার দোহাই দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে শাখাকে এই বিয়ের জন্য রাজি করিয়ে ছাড়বে। আর শাখা এই মেয়েটার উপরে বিন্দুমাত্র বিশ্বাস করা যাবে না। ঠিকই মুখে উচ্ছ্বাস করে, আবার উষানের সাথে বেশ ভাব তার। উষানের যে অসাধারণ ব্যক্তিত্ব
শাখা নিজের মত পাল্টে ফেলতে পারে। বিধি কিছুতেই রাজি ছিল না উষানকে এইভাবে যেতে দিতে, আর শাখার সাথে বিয়ের কথা তাকে পুরো এলোমেলো করে দিল। অন্ধ ভালোবাসার জিদ ওর সব অনুভূতিকে যেন নিষ্ঠুর করে দিল। ভিতরটা হিংস্রতা গ্রাস করে ফেলল। সে সবকিছুর বিনিময়ে হলেও উষানকে তার করার জন্য জিদ চেপে বসে। সে শাখাকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল। সুযোগ বুঝে বিধির সবার নজর ফাঁকি দিয়ে উচ্ছ্বাসের গাড়ির টায়ার লুজ করে দিয়েছিল। শাখার সাথে যে উচ্ছ্বাসেরও ক্ষতি হতে পারে এটা এক মুহূর্ত তাকে ভাবাতে বাধ্য করলো। পরক্ষণে উষানকে পাওয়ার জিদ তাকে আবার নিষ্ঠুর করে দিল। উচ্ছ্বাসের ব্যাপারে তার একটাই যুক্তি ছিল, ভালোবাসার রাস্তা সহজ নয়, অনেক কুরবানি দিতে হয়, কখনো কখনো নিজের জানো। উচ্ছ্বাসও না হয় শাখাকে ভালোবাসার মূল্য দিল। যাই হোক, অবশেষে তার চাও পূর্ণ হলো। বিজয়ের হাসি হাসল সে। কিন্তু বিথি ভুলে গিয়েছিল প্রকৃতি কাউকে ছাড় দেয় না। পৃথিবীর কাছ থেকে লুকানো গেল মহান আল্লাহর কাছে কিছুই লুকায় না। পাপ করে কেউ ছাড় পায় না। বিথি যে পাপ করেছে তার শাস্তির সৃষ্টিকর্তা খুব সুন্দরভাবেই তাকে দিয়েছে। যে উষানের জন্য সে এত কিছু করেছে তাকে সে পায়নি। শাখা আর উচ্ছ্বাসের মৃত্যু উষানকে প্রবলভাবে নাড়া দেয়। এই ট্রমা সে নিতে পারেনি। আর শাখা আর উচ্ছ্বাসের মৃত্যুর 7 দিনের মাথায় সেও পৃথিবীকে বিদায় জানায়। ভালোবাসা কাউকে সর্বসুখ দেয়, আবার কাউকে করে সর্বনাশ। উষানও সেই সর্বনাশেই শিকার হলো। উষানকে হারিয়ে বিথি বিধ্বস্ত হয়ে পড়ে। সহ্য করতে পারেনি সে, বিষ খেয়ে নিজেকে শেষ করে দেয়। কারোর হিসেবে শুধু বলে যায় উষানকে সে ভালোবাসে, তাকে ছাড়া প্রতিটা দিন যেন মরণ যন্ত্রণা। তাই একেবারে এই যন্ত্রণা থেকে নিজেকে মুক্তি দিল। নিজের দোষ স্বীকার করেনি বিথি। হয়তো সে চায়নি তার পরিবার তাকে ঘৃণায় মনে রাখুক। সত্যি, মানুষ বড়ই অদ্ভুত। কেটে যায় 5টি বছর। সময়ের সাথে সাথে আবার সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে। শাখার উচ্ছ্বাসের পরিবারও আবার নিজেকে গুছিয়ে নিয়েছে। অবশ্য জিন্নাত আর আরিফ সাহেব, সাজ্জাদ সাহেব আর দিলারার সাপোর্ট হয়েছে। শাখা, উচ্ছ্বাস আর রুশানের স্মৃতিকে বুকে নিয়ে তারা তাদের দিন পার করছে। সবকিছু আগের মতো আছে। সেই বাড়ি, সেই রাস্তা আর উঠানে সেই কৃষ্ণচূড়া। বসন্ত আসে, প্রকৃতি যখন বসন্তের সাজে সাজে, কৃষ্ণচূড়া গাছটিও লাল কৃষ্ণচূড়া চেয়ে যায় আর প্রকৃতিকে পরম যত্নে একটা গল্প শোনায়। জানো প্রকৃতি, কৃষ্ণচূড়া হলো প্রেম। তাই ভালোবেসে উচ্ছ্বাস তার প্রেয়সী শাখাকে পরম যত্নে দিয়েছিল কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়ার মতো সুন্দর ছিল তাদের বন্ধন। প্রেম ছিল স্নিগ্ধ, কিন্তু কৃষ্ণচূড়ার রং লাল। আর লাল শুধু নয় তো ভালোবাসার রং। লাল যে রক্তের রঙও রং। এই ভালোবাসাকে রঞ্জিত হতে হলো রক্তময় কৃষ্ণচূড়ার লাল রঙে। ভালোবাসাময় রক্তিম অধ্যায় পার করে শাখা আর উচ্ছ্বাস হলো তুমি, আমি আর তাদের সেই রক্তিম ভালোবাসার সাক্ষী হয়ে। আছি আমি সেই কৃষ্ণচূড়ার গাছটি, আমি সেই শাখা আর উচ্ছ্বাসের সেই কৃষ্ণচূড়া গাছটি। সমাপ্ত।